Assalamu alaikum. Tense is called the mother of English grammar. শুধু ইংলিশ গ্রামারেরই নয়, যে কোনো গ্রামারেরই টেন্স হচ্ছে একেবারে বেসিক, যেটাকে রুট বা মাদার বলা হয়। সেজন্য অ্যাডমিশন টেস্টে তোমরা সবগুলোর যে কোনো ইনস্টিটিউট, হোক সেটা মেডিকেল, হোক সেটা ইউনিভার্সিটি, হোক সেটা ইঞ্জিনিয়ারিং, যে কোনো জায়গায় দেখবে ইংলিশ প্রশ্ন থাকলেই টেন্স থেকে প্রশ্ন থাকে না এমন কোনো টেস্ট নেই। মেডিকেল টেস্টে তো একবার এমন হয়েছে যে 5 থেকে 6টা প্রশ্ন দিয়েছে টেন্স থেকে। আর টেন্সের ব্যবহার না জানলে তুমি রাইট ফর্মস অফ ভার্ব পারবে না, ভয়েস পারবে না, ন্যারেশন পারবে না। আমি বলবো যে কোনো গ্রামারের সাথে তুমি প্রপারলি কানেক্টেড হতে পারবে না। টেন্সের সাথে অ্যালাইড হচ্ছে যেমন তোমার ট্রান্সলেশন, টেন্সের সাথে অ্যালাইড হচ্ছে তোমার ভার্বের যথাযথ ব্যবহার। তো সেই কারণ টেন্স থেকে আমাদের প্রশ্ন জানা আবশ্যক, এবং আমি মনে করি আজকের ক্লাসের মধ্য দিয়ে তোমাদের টেন্সের একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল কোনো জায়গায় গ্যাপ থাকবে না ইনশাল্লাহ। মনোযোগ সহকারে ক্লাসটা করো ভাইয়া। দীর্ঘদিন পরে আমি প্রায় 15 দিন যাবত সৌদি আরবে ছিলাম, উমরা করতে গিয়েছিলাম। তোমাদের একটা লেকচার আমি দিয়েছিলাম, তাই না? তো একটা লেকচার দেওয়ার পরে তোমরা ক্লাসটা করেছো, পার্টস অফ স্পিচ দেখেছো, বুঝেছো। আমি তোমাদের প্রশ্ন যেগুলো দেখি সেটা হচ্ছে যে তোমরা নর্মালি ইংলিশ এবং বাংলা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন। যেহেতু সায়েন্সের সাবজেক্টগুলি তোমরা বেস্ট ক্লাস পাচ্ছ আলহামদুলিল্লাহ, ইংলিশের ক্লাসগুলো আমরা চেষ্টা করতেছি তোমাদের কিভাবে বেস্টনেসটা নিশ্চিত করা যায় সেটা এখানে কাজ করার। তো খেয়াল করে দেখছি তোমাদের যে তোমাদের প্রশ্নগুলো নর্মালি হচ্ছে ইংলিশ নিয়ে, কোন বই পড়বো ভাইয়া, কিভাবে পড়বো, ইংলিশে নাম্বার ওঠে না। এগুলো আসলে না, সারা জীবন সায়েন্সের ক্লাস নিতে গিয়ে আমি দীর্ঘ 12 বছর ক্লাস নিয়েছি। সায়েন্সের যারা থাকে তাদের নর্মালি ইংলিশ বাংলা নিয়ে সবসময় প্রশ্ন থাকেই। তার একটাই কারণ হচ্ছে কি, তোমরা ইংলিশে সময়টা কম দিতে পারো। ইংলিশ এমন আহামরি কোনো কঠিন প্রশ্ন তোমাদের পড়ে না যেটা তোমরা পারবে না। সায়েন্সের বড় বড় ম্যাথ সলভ করতেছো, কেমিস্ট্রি বড় বড় থিওরি সলভ করতেছো, সেখানে ইংলিশ কেন কঠিন হয়ে যাবে? তার একটাই বড় কারণ, তোমরা তো না পড়েই নাম্বার পেতে যাচ্ছ, কম পড়ে নাম্বার পেতে যাচ্ছ, সেটা তো সম্ভব না। তো সেটার জন্য হচ্ছে ভাইয়া একটা রুটিন করে ইংলিশে সময় দিতেই হবে, ঠিক আছে? আর আমি যে তোমাদের বইয়ের কথা বলেছি যেটা কম্পিটিটিভ এক্সাম, ওখানে তো মানে এই বইটাকে বলা হয় মাস্টার, মানে গৃহশিক্ষকের বিকল্প, মানে বই তোমার শিক্ষকের মতো তোমরা রাখো, এবং তোমাদের কাজ হচ্ছে বিগত সালের প্রশ্ন সলভ করে যাওয়া। মানে বিশেষ করে তোমরা এই ইউনিটে যারা হচ্ছে ইংলিশ পরীক্ষা দিতে চাও তাদের জন্য আহামরি অনেক বড় বড় রুলস পড়া, অনেক বড় বড় থিওরি পড়া প্রশ্নই আসে না। জাস্ট বিগত সালের প্রশ্ন সলভ করবে আর বেসিক সামারাইজড রুলগুলো দেখবে, এবং সেখানে মানে যেগুলো ব্যতিক্রম নিয়ম আছে সেগুলো দেখলেই হবে, ঠিক আছে? তো আমি আজকে মানে যেমন ব্যতিক্রম রুলস গুলো সাজিয়েছি, বেসিক গুলো দিয়েছি, তোমাদের আশা করা যায় সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। কনফিডেন্স নিয়ে পড়ো, আশা করা যায় সমস্যা হবে না। এবং আমি তোমাদের প্র্যাকটিস শিট দেবো, সেই প্র্যাকটিস থেকে প্র্যাকটিস করবে। তাহলে কম্পিটিটিভ এক্সাম বইটা রাখো, বিগত সালের প্রশ্নগুলো সলভ করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, সি ইউনিট এবং বি ইউনিট 3টা প্রশ্নেরই তোমরা সলভ করো। বিসিএস এর প্রশ্নগুলো সলভ করো, মেডিকেলের প্রশ্নগুলো সলভ করো, তাহলে কঠিন হবে না, ঠিক আছে? আমরা দেখি কোথায় কোথায় তোমাদের বেঁধে যায়, কোথায় কঠিন হয়, সেটা নিয়ে তোমাদের প্রথম দিকে একটু সলভ করি। আমরা টেন্সের একেবারে বেসিক বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আজকের আলোচ্য বিষয়ের ভিতরে থাকবে যে প্লেইং ইন দ্য রিয়েল ফিল্ড অফ টেন্স, মানে টেন্স থেকে একেবারে বেসিক যে প্রশ্নগুলো আসে, মানে আমরা জাস্ট প্রথমে কোশ্চেন সলভ করবো, ঠিক আছে, যেটাকে আমরা রিয়েল ফিল্ড নাম দিয়েছি। তারপর হচ্ছে টেন্স অ্যাট এ গ্লান্স। অ্যাট এ গ্লান্স টেন্সটা আমরা দেখে নিব, ঠিক আছে? মানে টেন্সের বেসিক রুলস, টেন্সের স্ট্রাকচার, টেন্স কোন ভাবে ট্রান্সলেশন হয়, একেবারে বেসিক এক পলকে আমরা টেন্স গুলো দেখে নিব। তারপর হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, এখান থেকে প্রশ্ন আসে। টেন্সের সিকোয়েন্স মানে হচ্ছে যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় বা কম্পাউন্ড সেন্টেন্স হয় বা কন্ডিশনাল সেন্টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম ক্লসে যদি প্রেজেন্ট হয় পরবর্তী ক্লসে কি হবে, এবং এখানে নর্মাল কিছু কানেকশনস, কিছু কনজাংশনস এর ব্যবহার থাকে, সেগুলো নিয়ে প্রশ্ন, সেটা সিকোয়েন্স। আর এক্সেপশনাল রুলস, এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি জানার বিষয়, ঠিক আছে? এক্সেপশনাল রুলস থেকে তোমাদের প্রশ্ন নর্মালি পড়তেই হবে, তো সেই জায়গায় এই এক্সেপশনাল রুলসটা জানতে হবে। এরপর দেখো প্র্যাকটিস, তার মানে তুমি রিয়েল ফিল্ড দেখলা, অ্যাট এ গ্লান্স টেন্সটা বুঝে নিলা, সিকোয়েন্সটা বুঝলা, এক্সেপশনালস গুলো দেখলা, কিন্তু তারপরে যদি প্র্যাকটিস না করো, তা প্র্যাকটিসের জায়গাটা কি? তুমি বিসিএস এর প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তারপর মেডিকেলের যে প্রশ্ন আছে সেটা প্র্যাকটিস করো, তারপর তোমার ভার্সিটি এবং গুচ্ছ এই প্রশ্নগুলো সলভ করো। আমি তোমাদের মনে হয় প্রথম ক্লাসে বলেছি, যদি প্রথম লেকচারটা দেখে থাকো, গ্রামার গুলো অংশ থেকে তোমরা মিনিমাম চেষ্টা করবা 250 থেকে
300 প্রশ্ন প্রত্যেকটা টপিক থেকে সলভ করে ফেলা বিগত সালের। এবং প্রশ্ন সলভ করতে গিয়ে যদি তুমি কোথাও প্রবলেমে পড়ো, আমাদের ডিসকাশন গ্রুপে তোমরা জানাও, আমরা আশা করি তোমাদের প্রশ্ন সলভ গুলো খুব দ্রুততার সাথে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এরপর হচ্ছে যে টেন্স নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেমস থাকে সেগুলো সলভ করবো, এবং ফাইনালি হচ্ছে আমরা টেন্সকে আর একবার একটু রিভিউ করে নেব ক্লাসটা, ঠিক আছে? তো হোপফুলি এই 1 ঘন্টা তোমাদের জন্য মানে একটু ব্লেসিং হবে ইনশাল্লাহ। একটু মনোযোগ সহকারে পূর্ণাঙ্গ আন্তরিকতা দিয়ে প্রশ্নটুকু বা ক্লাসটুকু করো, ঠিক আছে? আমরা সামনের দিকে আগাচ্ছি। প্রথমেই তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিয়েছি, দ্রুত বেগে পড়ো এবং দ্রুত বেগে উত্তর দাও, ঠিক আছে? হি হেয়ার আ মেলোডিয়াস সং নাও, ইজ হিয়ারিং, হিয়ার্স, উইল হিয়ার, হ্যাজ হার্ড। দ্রুত বেগে উত্তর দাও, দ্রুত। হ্যাঁ, কোনটা উত্তর দিচ্ছ সবাই? কি এ, তাই না? উত্তর কি এ দাও? কোনটা দিবা? হ্যাজ হার্ড দেবা না উইল হার্ড দেবা? কোনটা? আচ্ছা, যারা যারা খুব কনফিডেন্সের সাথে এটা দিয়ে দিচ্ছ ইজ হিয়ারিং, তারা কয়েক হাজার বার ভুল, ঠিক আছে? কয়েক হাজার বার ভুল। উত্তর হচ্ছে বি। প্রশ্ন হতেই পারে ভাইয়া কেন বি? ওই যে খেয়াল করে দেখো, উত্তর হচ্ছে হিয়ার্স। এখন নর্মালি টেন্সের নিয়ম অনুসারে যদি কোনো সেন্টেন্সের ভেতরে নাও শব্দটার উল্লেখ থাকে, নাও এটাকে একটা অ্যাডভার্ব বলা হয়। এই অ্যাডভার্ব যদি কোনো শব্দে মানে কোনো সেন্টেন্সের ভেতরে থাকে এবং সেটা যদি রাইট ফর্মস অফ ভার্ব করতে হয় বা টেন্সে পরিণত করতে হয়, নর্মাল নিয়ম অনুসারে সেই সেন্টেন্সটা তোমাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট কেন হলো? এর কারণ হচ্ছে কিছু কিছু শব্দ আছে যেগুলোকে বলা হয় ভার্ব অফ সেন্স, যেগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশনস। এই ভার্ব অফ সেন্স, ভার্ব অফ পারসেপশন, ভার্ব অফ ইমোশনস, এই শব্দগুলির কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপে ট্রান্সলেশন করতে নেই। এটা নাজায়েজ, এটা হারাম, ঠিক আছে? যেমন তোমরা কি কখনো বলো যে আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসছি? না, আই লাভ ইউ। আমরা নর্মালি বলি আমি একটি পাখি দেখছি, এর ইংরেজি কিন্তু হচ্ছে আই সি আ বার্ড, নট আই এম সিং আ বার্ড, ঠিক আছে? তারপর হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, আমরা বলি না আন্ডারস্ট্যান্ড, তোমরা বুঝছো তো? মানে এটা আমরা কেন বলি? আই এম আন্ডারস্ট্যান্ডিং, আই এম বিলিভিং ইউ, আই এম লাভিং ইউ, আই এম নোয়িং ইউ, আমি আপনাকে চিনতে পারছি। আই এম ওয়ান্টিং ওয়াটার, আমি পানি চাচ্ছি। নো, আই ওয়ান্ট ওয়াটার, আই আন্ডারস্ট্যান্ড। সো ফিল, লুক, সাউন্ড, স্মেল, টেস্ট, সাউন্ড, বিলিভ, রেকগনাইজ, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, নো, এই জাতীয় শব্দ আছে, ভার্ব অফ সেন্স বলা হয়। তাহলে এটাই কিন্তু শুরুতে একটা ব্যতিক্রম পেয়ে গেলাম যে কিছু কিছু শব্দ আছে যেগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে নেই, করা যায় না, করা হারাম, ঠিক আছে? তো এগুলো পরীক্ষায় প্রশ্ন চলে আসে। সেই কারণে দেখো ওরা তোমাকে কত কৌশলী ভাবে এখানে নাও দিয়ে দিয়েছে, আবার ইজ হিয়ারিং অপশনটাকে শুরুতে দিয়েছে। মানে তুমি একেবারে কনফিডেন্সের সাথে ভুল করবা, শব্দটা মনে রাখো, হ্যাঁ, যে কনফিডেন্সের সাথে ভুল করা মানে জাস্ট খুব দ্রুততার সাথে আরে পেয়ে গেছে মামা, উত্তর দিয়ে দাও, কোনো ব্যাপার। আয়সা দেখছো আরে 97টা দাগায় আসছি মামা, কোনো কথা নাই, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চিত, ঠিক আছে? কিন্তু পরবর্তী দেখা গেছে যে তুমি ভুল দিয়ে এসছো, কারণ তুমি যে নর্মাল বা জেনারেল সাধারণ রুলস জানো, এই সাধারণ রুলস এর বাইরে গিয়েও কিন্তু ব্যতিক্রম রুলসও আছে। সেই ব্যতিক্রম রুলস থেকে কিন্তু প্রশ্ন দেওয়ার চেষ্টা করো। তার মানে হচ্ছে তুমি এই হেয়ার শব্দটা, এটা হচ্ছে আমাদের হৃদয় থেকে বোঝা হয়, ঠিক আছে? বিলিভ, এটা ধরা যায় না, সো আই এম বিলিভিং বলা যাবে না। এর একটা লিস্ট আছে, ফিল, লুক, সাউন্ড, স্মেল, টেস্ট, সাউন্ড, বিলিভ, রেকগনাইজ, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, নো, এই জাতীয় একটা লিস্ট আছে। তোমরা টেন্সের রুলস দেখলে সেখান থেকে খুঁজে পাওয়া যাবে। এই শব্দগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপ হয় না। এরপরে দেখো, দ্য পেশেন্ট ড্যাশ বেটার রাইট নাও, এটার উত্তর এবার সঠিক করো দ্রুত বেগে। এখন কি হবে উত্তর? দ্রুত দ্রুত, হ্যাঁ, কোনটা দিবা? ইজ ফিলিং, ফেল্ট, ফিলস এবং উইল ফিল, কোনটা হবে? ইজ ফিলিং দিবার, ইজ ফিলিং আর কিন্তু দেওয়া যাবে না, হবে হচ্ছে ফিলস। খেয়াল করে দেখো এখানেও কিন্তু নাও আছে, নাও ব্যবহার হয়েছে, কিন্তু আমরা বলেছিলাম যে ওই যে ফিল, লুক, সাউন্ড, স্মেল, টেস্ট, বিলিভ, রেকগনাইজ, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, নো, এই শব্দগুলোর পরে
বা এই শব্দগুলোকে আমরা নরমালি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাবো না, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা রূপ দেওয়া যাবে না। এটাই হচ্ছে এক্সেপশনাল রুলস, এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, ঠিক আছে? আমরা পরবর্তীতে যেয়ে দেখি কি অবস্থা। উত্তর তাহলে ফিলস। হ্যাঁ, আচ্ছা, তারপরে চুজ দ্য কারেক্ট গ্রুপ ভার্ব টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। Why are you looking so much? Why are you looking so much? Run down, run across, run into, run out. এটা হচ্ছে নরমাল নিয়ম অনুসারে এটা হচ্ছে জাস্ট হচ্ছে গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসছে যে তোমাকে কেন এত বেশি রান ডাউন দেখাচ্ছে। তো কেন, উত্তর কোনটা হবে বলো তো? রান, রান ডাউন, রান অ্যাক্রস, রান ইনটু, রান অফ। আমরা প্রশ্ন উত্তর হচ্ছে রান ডাউন। রান ডাউন মানে হচ্ছে তোমাকে এত ক্লান্ত কেন লাগছে, ঠিক আছে? এটা কাইন্ড অফ টেন্সের ভেতরে প্রশ্ন পড়ে যায়, আবার নরমাল নিয়ম অনুসারে এটা রাইট ফ্রম ভার্ব। এখন আসো আরেকটা প্রশ্ন, রবিবার হইতে বৃষ্টি হইতেছিল। টেন্স থেকে তাহলে কত ধরনের প্রশ্ন হয়? প্রথম হচ্ছে এক্সেপশনাল রুলস থেকে প্রশ্ন হয়, তারপর দেখো ট্রান্সলেশন থেকেও টেন্স থেকে প্রশ্ন হয়, টেন্স থেকে রাইট ফ্রম ভার্ব দিয়ে প্রশ্ন হয়, টেন্স থেকে ডিরেক্ট টেন্সের রুলস মানে যেমন সিন্স ফরের ব্যবহার থেকে প্রশ্ন হয়, বিফোর আফটার ব্যবহার থেকে প্রশ্ন হয়, টেন্সের সিকোয়েন্স থেকে প্রশ্ন হয়, তারপর টেন্সের এই যে নরমাল ব্যতিক্রম নিয়ম সেগুলো থেকেও প্রশ্ন হয়। একটা ট্রান্সলেশন দিয়েছে, বলছে রবিবার হইতে বৃষ্টি হইতেছিল, তার মানে হচ্ছে কি এটা প্রেজেন্ট? অবশ্যই না। রবিবার হইতে বৃষ্টি হইতেছিল মানে শেষ হয়ে গেছে, পাস্টের। আবার পাস্টের কন্টিনিউয়াস, বের করো তো কোনটা হবে? ইট ওয়াজ রেইনিং ফ্রম সানডে, এটা হবে না, কারণ রবিবার হইতে বৃষ্টি হইতেছিল। খেয়াল করে দেখো এই যে হতে, এই হতে থেকে ধরে যাবত অবধি এগুলো কিন্তু মানে পারফেক্ট কন্টিনিউয়াস এর চিহ্ন, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? সো এই হতে থেকে ধরে যাবত, হতে থেকে ধরে যাবত যদি থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তার মানে আমরা এই হতে দেখেই আমরা কিন্তু এটা অবশ্যই ভুল দিয়ে দেব, কারণ এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে, এটা হ্যাজ বিন রেইনিং হয়েছে, কিন্তু দেখো এটা প্রেজেন্ট। সো প্রেজেন্ট হলে তো উত্তর সঠিক হবে না। ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম সানডে, ইট রেইনড সিন্স সানডে। এখন আসো এখানে ইট হ্যাজ বিন না, এটা হচ্ছে কোন ক্রমের ভুল হয়েছে, ইট হ্যাড বিন হবে। উত্তর এখানে সি, হ্যাড বিন, ইট হ্যাড বিন রেইনিং ফ্রম সানডে। না, এটা হবে না, এটা ভুল হচ্ছে, ভুল অংশ হচ্ছে এইটা, এখানে হ্যাজই হবে। ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে। এখন এই জায়গায় দুটো বিষয় একটু প্লিজ মানে জাস্ট তোমাদের শুদ্ধতার জন্য, যে এটা প্রথম হচ্ছে পাস্টে আছে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, সেই কারণে হ্যাজ না হয় এখানে হ্যাড হবে, এখানে হ্যাজই আছে। এবার আসো কোন নির্দিষ্ট মানে বিশেষ করে সিন্স এবং ফর এই বিষয়ের ব্যবহার পরীক্ষায় সেভারাল টাইম এসছে। এটা দুই ভাবে বল, বিশেষ করে এখানে ফ্রম ব্যবহার আছে এবং এটা প্রেজেন্টে আছে, এটা হবে না। আচ্ছা, সিন্স হচ্ছে কোন নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম, যে রবিবার থেকে, সকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে, এই পয়েন্ট অফ টাইম, একেবারে পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম বলা যেতে পারে। পয়েন্ট অফ টাইম যদি উল্লেখ করা থাকে তাহলে সিন্স ব্যবহার করতে হয়। আর যদি অনেক সময় থাকে মানে সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম বলা হয়, পিরিয়ড অফ টাইম যদি থাকে তাহলে সেটা নরমাল নিয়ম অনুসারে ফর ব্যবহার হবে। যেমন হচ্ছে যদি বলা হয় 7 আওয়ার্স, 7 ঘন্টা যাবত, যে I have been working for 7 hours, I have been conducting the class for 7 minutes, you have been doing the class for 10 minutes, ঠিক আছে? কিন্তু তুমি যে বলা হয় যে 11টা থেকে ক্লাস করছো, you have been doing the class since 11, ঠিক আছে? 11টা থেকে, এটা কিন্তু 11 ঘন্টা যাবত না, বা 11 মিনিট না, বা 11 সেকেন্ড না। এটা তোমরা একটু জাস্ট আরেকবার দেখে নিতে পারো, আমি উদাহরণটা লিখছি তোমাদের সামনে আরেকবার, তাহলে দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো যে রিমা had been going to school dash
ফ্রাইডে। আচ্ছা, এখানে অপশন হচ্ছে সিন্স অথবা ফর, কোনটা দিবা? 2 নম্বরে রিমা had been reading dash 7 AM, এখানে অপশন হচ্ছে সিন্স অথবা ফর, কোনটা দিবা? আরেকটা অপশন 3 নম্বর আমি উপরে দিলাম, রিমা had been reading dash 7 minutes, এখানে উত্তর হচ্ছে সিন্স অথবা ফর। এই করো তো 1 2 3 তিনটা উত্তর দিয়ে দাও তো, দেখি কোনটা দিতে পারো, দ্রুত দাও, আমি তো উত্তর দিবই। হ্যাঁ, বোঝা যায়, পারা যায়? দুটো তিনটারই ব্যাখ্যা বুঝে নাও। রিমা হ্যাড বিন গোয়িং টু স্কুল ড্যাশ ফ্রাইডে, এটাকে বলা হয়েছে পয়েন্ট অফ টাইম, শুক্রবার থেকে, তাহলে কোনো কথা ছাড়াই সিন্স। পয়েন্ট অফ টাইম উল্লেখ করা থাকলে সেটা সিন্স ব্যবহার করতে হয় নিয়ম অনুসারে। সো এটার উত্তর হচ্ছে সিন্স। এবার দেখো, রিমা হ্যাড বিন রিডিং ড্যাশ 7 AM, বলছে সকাল 7টা থেকে রিমা পড়ছে, এটাও পয়েন্ট অফ টাইম, এটাও পয়েন্ট অফ টাইম, এটা কিন্তু 7 ঘন্টা যাবত বা 7 মিনিট যাবত সেরকম কিন্তু না, 7টা থেকে, এটাও সিন্স ব্যবহার করতে হবে। এরপরে দেখো ফাইনালি রিমা হ্যাড বিন রিডিং ড্যাশ 7 মিনিটস, এটা হচ্ছে যাবত, খেয়াল করে দেখো, মানে একটা নির্দিষ্ট সময়, মানে প্রচুর সময় এখানে আছে, এখানে ফর ব্যবহার করতে হবে। পার্থক্যটা দেখো, তাহলে সকাল 7টা থেকে করলে সিন্স, আর 7 ঘন্টা যাবত করলে ফর। তাহলে যদি বলে রাত 8টা থেকে, তাহলে সিন্স 8 PM, কিন্তু 8 ঘন্টা যাবত, ফর 8 আওয়ার্স, ফর 8 মিনিটস। ঠিক আছে, পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম, দিস আর দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন দিস টু। পরবর্তী অপশনে চলে যায়। আচ্ছা, which one of the following sentence is the correct example of past perfect continuous tense? Past perfect মনে রেখো, past perfect continuous, তার মানে প্রথম কাজ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা খুঁজে বের করা। আচ্ছা, it was what was he, এটা হবে না, কারণ was he doing, এটা অলরেডি past continuous হবে না। আচ্ছা, তারপর দেখো past continuous পাইলে যেহেতু হবে না, পরে কি হয়েছে, at the time Salma had been writing a novel for 2 months। আচ্ছা, প্রথম we have been living here for 5 years, have been এটা তো পাস্ট না, এটা প্রেজেন্টে চলে আসছে, তার মানে এটাও ভুল। আচ্ছা, এটা তো পাস্ট কন্টিনিউয়াস, এটাও ভুল। at that time Shama had been writing a novel for 2 months, the train had started before, এটা তো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, যেহেতু এই যে বিফোর এবং আফটার ব্যবহার আছে, উত্তর সি। তার মানে মেডিকেল প্রশ্ন 2007-8 এসেছিল, এই প্রশ্ন দেখে বুঝতে পারলাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে দেখো ওরা টেন্সের আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন দেয়। কত ধরনের প্রশ্ন বুঝলাম, তাই না? ট্রান্সলেশন থেকে দেয়, সিকোয়েন্স অফ টেন্স থেকে দেয়, কনজাংশন ব্যবহার দেয়, তারপর হচ্ছে এই যে টেন্সের আইডেন্টিফিকেশন দেয়, যে সঠিক তুমি টেন্সটা চেনো কিনা, একবার বেসিক, এবং ভার্বের ব্যবহার থেকে ওরা নরমালি দিয়ে থাকে, রাইট ফর্মস অফ ভার্ব স্টাইলে। তারপর which of the following sentence is an example of active and প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে অ্যাক্টিভ হতে হবে, তার মানে প্যাসিভ ভয়েস হওয়া যাবে না, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা চিনবো, হি ইজ রাইটিং, জীবনেও না, এটা তো কন্টিনিউয়াস হয়ে গেছে অলরেডি, তাহলে এটা ভুল। আই হ্যাভ ইনভাইটেড হিম, এটা পারফেক্ট হয়ে গেছে, এটাও ভুল। হি হ্যাজ ডান, এটাও ভুল, কারণ হ্যাজ ডান। ফ্লাডস ডিস্ট্রয় ক্রপ, এটা উত্তর। ফ্লাডস মানে বন্যা, রা বা ফ্লাডস হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে, ডিস্ট্রয় মানে ধ্বংস করে দেয়, ক্রপস। এই প্রশ্ন কত মেডিকেলে 9-10 সালে প্রশ্ন আসছে যে প্রেজেন্ট ইনডিফিনিট তুমি চেনো কিনা, ভাবা যায়? এত আবুল পেয়েছো আমাদেরকে। আমাদের এক স্যার বলতেন যে প্রশ্ন না পেলো, আবুলস এন্ড ব্রাদার্স লিমিটেড, তো আবুলস এন্ড ব্রাদার্স লিমিটেড তুমি দাঁড়াও, তখন আমরা বলতো স্যার আবুলস এন্ড ব্রাদার্স লিমিটেড কি? স্যার বলতেন আবুল এবং আবুলের ভাই ভাগ্যরা মিলে একটা কোম্পানি বানাইছে, নাম দিছে আবুলস এন্ড ব্রাদার্স লিমিটেড। মানে যারা কম বুঝে। হ্যাঁ, আমি সৌদি আরবে যাওয়ার পরে ওই সৌদি আরবের পুলিশদের আমি ডাকতেছি, আবুল এদিকে আসো, আবুল, আর তুই তো ভাই, আবুল এদিকে আয়, ওরা তার তুই তো মানে বোঝে না, ভিন্ন দেশি ভাষাদের কাছে গিয়ে আবুল এদিকে আয়,
আবুল তুই কি চিনিস এই যে হিজরা রোডে কোন দিকে যাব, ইব্রাহিম খলিল রোডে কোন দিকে যাব? তখন বলে কি যে মাফি বাংলা। মাফি ইংলিশ, মানে মাফি ইংলিশ, ইংলিশ মানে ডু ইউ নো ইংলিশ? নো, মাফি ইংলিশ, ইংলিশও পারি না। তুই আরবি পারিস? ইয়েস, আরবি। বাই দ্য ওয়ে, তাহলে আমরা খেয়াল করছি যে আমরা আবুলস এন্ড ব্রাদার্স লিমিটেড না, আমরা ইন্টেলেকচুয়াল লিমিটেড, সেই কারণে আমরা পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে দেখি, ইফ আই হ্যাড নোন হি ওয়াজ ইন ট্রাবল, বলছে যদি আমি জানতাম যে সে কোনো সমস্যা আছে, আই ড্যাশ হেল্পড। ঢাকা বিশ্ববিদ্যালয় 2016-17 সালের প্রশ্ন, ভাবা যায়। আচ্ছা, এটা কন্ডিশনাল সেন্টেন্স, ওই যে আমরা বলছিলাম যে কন্ডিশনাল স্টাইলেও আসে। আচ্ছা, হ্যাড নোন পাস্ট পারফেক্ট, তাই তো? তাহলে আমরা পাস্ট পারফেক্ট খুঁজে বের করি, পাস্ট পারফেক্ট খুঁজে বের করি। আই ড্যাশ হেল্পড, আই উড হেল্পড। এখন উডের পরে তো V3 হবে না, তার মানে এটা ভুল। আই হ্যাভ হেল্পড, এটা হবে না, এটা ভুল। আচ্ছা, শুড হ্যাভ হেল্প। ইফ আই হ্যাড নোন হি ওয়াজ ইন ট্রাবল, আমি যে জানতাম সে প্রবলেমে আছে, তাহলে আমি তাকে হেল্প করতাম। উড হ্যাভ হেল্প হতে হবে, এটা উড হ্যাভ, হ্যাভ হ্যাড, আই, এটা উড দিতে হবে, উত্তর এখানে উড হ্যাভ হেল্পড, উত্তর এটাই হবে, ঠিক আছে? উড হ্যাভ হেল্পড, এখানে উডের পর একটা হ্যাভ থাকতে হবে। আচ্ছা, টেন্স এট এ গ্লান্স, আমরা এবার এট এ গ্লান্স টেন্সটা বুঝে নিব। যে বিশেষ করে এইটা খেয়াল করে দেখো যে কিছু কিছু অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব তো নিশ্চয়ই বুঝো তোমরা, অ্যাডভার্ব মনে আছে? হ্যাঁ, অ্যাডভার্ব পার্টস অফ স্পিচের ক্লাসে গিয়ে বলেছিলাম যে অ্যাডভার্ব চিনতে হলে আমাদেরকে জানতে হয় এম, পি এবং টি, ম্যানার, প্লেস এবং টাইম। বলা হয় যে কোনো ম্যানার, কোন জায়গা এবং যদি সময় বোঝায় তাহলে সে শব্দটা অ্যাডভার্ব হয়ে যায়। অলওয়েজ, সব সময়, তাহলে সময়। রেগুলারলি, নিয়মিত, এটা একটা সময়। ইউজুয়ালি, সাধারণত, এটা একটা ম্যানার। নরমালি, ম্যানার। সামটাইমস, মাঝে মাঝে, সময়। জেনারেলি, এটা কি ম্যানার। অফেন, প্রায়, এটাও একটা সময়। টুয়াইস, দুইবার, এটা একটা সময়। তাহলে হচ্ছে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই চিহ্নগুলো তোমাকে মনে রাখতেই হবে। Always, regularly, usually, normally, sometimes, generally, often, twice, now, at this time, in this time, তা already, recently, just now, yet, for, since, এগুলো এই অলরেডি। আচ্ছা, এগুলো হচ্ছে মোটা দাগে প্রেজেন্টের ভেতরে, প্রেজেন্টের চিহ্ন হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, মাথায় রেখো। প্রেজেন্ট ইনডিফিনিট চিহ্ন হচ্ছে এই পর্যন্ত, প্রেজেন্ট ইনডিফিনিট। এইটুকু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর অলসো অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট। এইটুকু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর ফর অথবা সিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এর ভিতরে তাহলে আমরা তিনটাই পাইলাম। আর একবার তোমাদের একটু আমি ইরেজ করে বোঝাই দেই। ইরেজ করে আবার একটু বোঝাই দিই যে কোন অংশটা কোনটা। প্রেজেন্টের ভিতরে যে চিহ্নগুলো আছে সেগুলো আরেকবার একটু দেখে নাও। প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে এই পর্যন্ত, সরি, এই পর্যন্ত প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, নাও এট দিস টাইম, এইটুকু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, প্রেজেন্ট পারফেক্ট। আর ফর এবং সিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে উল্লেখ থাকে, অনায়াসে ওই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রূপ দিতে হবে, ঠিক আছে? এই চিহ্নগুলো মুখস্থ করে ফেলতে হবে। পাস্টে দেখো, লাস্ট ডে, লাস্ট টাইম, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর, অনস, লং, অ্যাজ সুন অ্যাজ, দেন, এট দ্যাট টাইম। এই সবগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিটের চিহ্ন। সরি, না, ইটিসি পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এগুলো পাস্ট ইনডিফিনিট। দেন, এট দ্যাট টাইম, পাস্ট কন্টিনিউয়াস। আর আফটার, বিফোর, এগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা, তাহলে বুঝলাম পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। আর অতীতের সময়ে ফর এবং সিন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
বুঝলাম। তাহলে এই শব্দগুলো তোমাদের একটু চোখ বলে বলে ঠুটস্থ করে ফেলতে হবে। তারপরে ফিউচারের ক্ষেত্রে দেখো টুমরো, দ্য নেক্সট ডে, নেক্সট মান্থ, কামিং, এনসুইং, এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট ভবিষ্যতে চলমান। ভবিষ্যতে চলমান যদি থাকে বাই দ্য টাইম, এই এবং বাই দ্য টাইম যদি উল্লেখ করা থাকে, বিশেষ করে ভবিষ্যতে চলমান, ভবিষ্যতে আমি যেতে থাকবো, করতে থাকবো, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। বাই দ্য টাইম, বিফোর, ফিউচার টাইম, এইগুলো যদি থাকে, বাই দ্য টাইম যদি উল্লেখ করা থাকে, তাহলে ফিউচার পারফেক্ট। আর ভবিষ্যতে চলমান এবং দীর্ঘ সময় ধরে যদি চলমান হয়, তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে অ্যাডভার্ব গুলো সেট করা হয়েছে, যে প্রেজেন্টের জন্য কিছু, পাস্টের জন্য কিছু এবং পাস্ট এই ফিউচারের জন্য কিছু, এগুলো তোমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে। আমি এটা শিট দিয়ে দিব। প্রেজেন্ট ইন্ডিফিনিট কোনগুলা, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনগুলা, প্রেজেন্ট পারফেক্ট কোনগুলো, সবগুলো তুমি একটা লিস্ট অনুসারে পেয়ে যাবে এবং এটা আল্লাহর হস্তে সুন্দর করে তোমার টেবিলে রেখে দেবা। টেবিলের উপর যেখানে বই পড়ো ওখানে সুন্দর করে মেরে রাখবো যে প্রেজেন্ট ইন্ডিফিনিট চিহ্ন এইগুলা, প্রেজেন্ট কন্টিনিউয়াস এইগুলা, প্রেজেন্ট পারফেক্ট এগুলা এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইগুলা। এবং 12টা টেন্সেরই 12 ধরনের সিম্বল আছে, এগুলো জাস্ট মুখস্থ মতো বা ঠোঁটস্থ চোখে বারবার দেখে দেখে ইজি করতে হবে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো যে এদের স্ট্রাকচার গুলো কেমন। প্রেজেন্টের স্ট্রাকচার, পাস্টের স্ট্রাকচার এবং ফিউচারের স্ট্রাকচার কিভাবে ভাগ করা হয়েছে। প্রেজেন্টের স্ট্রাকচার দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন, প্রেজেন্ট ইনডিফিনিট যখন হয় ডু এবং ডাজ। এখন ডু এবং ডাজ, তার মানে ডু এবং ডাজ এটা আমরা কমন ধরে নিয়েছি। তাহলে ইট হলে ইট এবং ইটস, রিড হলে রিড এবং রিডস। আমরা জানি কোথায় এস বাই এস বসে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোথায় এস বাই এস বসে ভার্বের সাথে, এটার ব্যাখ্যা করার নাই। থার্ড পারসন সিঙ্গুলার হলে অ্যাম ইজ আর ডুইং, তাহলে অ্যাম ইজ আর ইটিং। হ্যাভ হ্যাজ ডান, হ্যাভ হ্যাজ বিন ডুইং। আচ্ছা, ডিড ওয়াজ ওয়ার প্লাস ডুইং, had plus done, had been doing, will do, will be doing, will have done, will have been doing। ঠিক আছে, এই হচ্ছে ফিউচারের চিহ্ন, আর এগুলো হচ্ছে পাস্টের চিহ্ন, এগুলো হচ্ছে প্রেজেন্টের চিহ্ন। এগুলো হচ্ছে কমন বা স্যাম্পল বা সিম্বল হিসেবে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। প্রেজেন্টের ক্ষেত্রে ডু ডাস, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে am is are প্লাস ডুইং, and ডুর জায়গায় যদি গো হয় তাহলে গোয়িং। ঠিক আছে। আচ্ছা, পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ ডান, পারফেক্ট করেছে হ্যাভ বিন হ্যাজ বিন ডুইং। পাস্টে দেখো ডিড ওয়াজ ওয়ার ডুইং, তারপর হ্যাড প্লাস ডান, হ্যাড বিন ডুইং। ফিউচারের ক্ষেত্রে হচ্ছে উইল ডু, উইল বি ডুইং, উইল হ্যাভ ডান, উইল হ্যাভ বিন ডুইং। এগুলো হচ্ছে স্ট্রাকচার। অ্যাট এ গ্লান্স তোমরা বুঝে নিলাম। বিশেষ করে এটা তোমাদের একটু মুখস্থ করতে হবে, এবং এটা আমি মুখস্থ না করে তোমাদেরকে ছাড়বো না। এটা হচ্ছে প্রেজেন্টের চিহ্ন, এটা হচ্ছে পাস্টের চিহ্ন, এবং এইগুলো হচ্ছে ফিউচারের চিহ্ন। দেখো প্রত্যেক জায়গায় 4টা করে আছে, তার মানে 3 4 12। করে করছে করেছে, সময় ধরে করছে, সময় ধরে করছে হবে, সময় ধরে করছে, এটা ঠিক করে নিও। করেছিল করছিল করলো, সময় ধরে করছিল, করবে করে থাকবে করে থাকবে, সময় ধরে করতে থাকবে, সময় ধরে করতে থাকবে হবে, করতে থাকবে। ঠিক আছে, এইটা একটু মুখস্থ করতে হবে ভাইয়ার মতো। ঠিক আছে, করে করছে করেছে, সময় ধরে করছে, করেছিল করছিল করলো, সময় ধরে করছিল, করবে করে থাকবে করে থাকবে, সময় ধরে করতে থাকবে। মুখস্থ করো তোমার সাথে, দেখি পারো কিনা। করে করছে করেছে, তাহলে আমার সাথে শুরু করো। হ্যাঁ, করে করছে করেছে, আবার করে করছে করেছে, আরেকবার করে করছে করেছে, করে করছে করেছে, সময় ধরে করছে। ঠিক আছে, তাহলে একসাথে করে করছে করেছে, সময় ধরে করছে, করে করছে করেছে, সময় ধরে করছে, করে করছে করেছে, সময় ধরে করছে, করেছিল করছিল করলো, সময় ধরে করছিল, করেছিল করছিল করলো, সময় ধরে করছিল। ঠিক আছে, তাহলে আবার শুরু থেকে করে করছে করেছে, সময় ধরে করছে, করেছিল করছিল করলো, সময় ধরে করছিল, করে করছে করেছে, সময় ধরে করছে, করেছিল করছিল করলো, সময় ধরে করছিল। এবার আসো ফিউচার। করবে করতে থাকবে করে থাকবে, সময় ধরে করে থাকবে, করবে করতে থাকবে করে থাকবে, সময় ধরে করে থাকবে, করবে করতে থাকবে করে থাকবে, সময় ধরে করে থাকবে। প্রিয় বন্ধুরা, একটু কষ্ট করে 12টা সিম্বল মুখস্থ রাখতে হবে। কেন জানো? সারা জীবন ইংলিশে যখন কথা বলতে যাবে, তুমি এই টেন্সের সঠিক ব্যবহার যদি না পারো, তাহলে টেন্সের ভুল হবে। অনেক সময় আমি অনেক শিক্ষিত মানুষ, সে এরকম আর ইউ কাম টুডে এরকম বলে, আমি অবাক হয়ে যাই। আর ইউ কাম টুডে মানে কি বোঝাইছে এটা দিয়ে? আর ইউ কাম টুডে
এটা মানে আর ইউ কামিং টুডে এমন হবে, তাই না? তো অনেক সময় একটু ভুল করো। তোমরা একটু সিরিয়াসলি প্লিজ এই 12টা সিম্বল একটু মুখস্থ করো। আমি একটু জাস্ট তোমাদের দেখতে চাই যে তোমরা মুখস্থর ক্ষেত্রে কতটুকু সিরিয়াস। প্লিজ একটু চেষ্টা করো তো, 12টা সিম্বলই তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? 12টা সিম্বলই মুখস্থ করে ফেলতে হবে, চেষ্টা করো, পারবা কিনা? 12টা সিম্বলই মুখস্থ করতে হবে। বারোটা সিম্বলই মুখস্থ করতে হবে। করে করছে করেছে, সময় ধরে করছে, করেছিল করছিল করলো, সময় ধরে করছিল, করবে করে থাকবে করে থাকবে, সময় ধরে করে থাকবে। ট্রান্সলেশনে জীবনে ভুল হবে না, স্পোকেনে ভুল হবে না, রাইট ফর্মস অফ ভার্ব চিনতে ভুল হবে না, এন্ড ইভেন প্রোভার্বস এর শব্দগুলো চিনতে তোমাদের আর সমস্যা হবে না যদি এই 12টা সিম্বল একটু মুখস্থ করতে পারো। ঠিক আছে? ঠুটস্থ করা, করে করছে করেছে, সময় ধরে করছে, করেছিল করছিল করলো, সময় ধরে করছিল, করবে করে থাকবে, সময় ধরে করে থাকবে। ঠিক আছে? একদমই 3 বার। করে করছে করেছে, সময় ধরে করছে, করেছিল করছিল করলো, সময় ধরে করছিল, করবে করে থাকবে, সময় ধরে করে থাকবে। করে করছে করেছে, সময় ধরে করছে, করেছিল করছিল করলো, সময় ধরে করছিল, করবে করে থাকবে, সময় ধরে করে থাকবে। আমি 2 বার পড়লাম, তোমরা 3 বার পারবা। হ্যাঁ, আমি তো বয়সী মানুষ, বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন তোমাদের ইয়াং ছিলাম তখন 10 বার বলতাম। ঠিক আছে? দেখি পারো কিনা, সিরিয়াসলি। ঠিক আছে? পারবে ইনশাল্লাহ? পারবে? ওকে, তাহলে আর সমস্যা নেই। যদি তোমরা দেখো, খেয়াল করে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এই জায়গায় প্রেজেন্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই বেসিকটা তোমাদের কাছে মনে হতে যে ভাইয়া আমরা অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দেব, এগুলো কেন করতে হবে? ভাইয়া ট্রান্সলেশন থেকে এমন এমন প্রশ্ন দেয়, তুমি যদি এই সেন্স কোনটা করে কোনটা করছে এটা যদি না বুঝতে পারো তাহলে হবে না। ঠিক এই করের জায়গায় তুমি যদি জাস্ট ঘুরায় বলো যে পরে, তাহলে পরে এই শব্দটাকে 12টা রূপ দেওয়া যায়? পরে কে পারবে? ট্রাই করো তো, লিখে ফেলবা। হ্যাঁ, তাহলে যদি পরে দিয়ে করে তাহলে কি হবে? পরে পড়ছে পড়েছে, সময় ধরে পড়ছে, পড়েছিল পড়ছিল পড়লো, সময় ধরে পড়ছিল, পড়বে পড়তে থাকবে পড়ে থাকবে, সময় ধরে পড়তে থাকবে, পড়বে পড়তে থাকবে পড়ে থাকবে, সময় ধরে পড়তে থাকবে। ঠিক যদি হয় হাঁটে, তাহলে হাঁটে হাঁটছে হেঁটেছে, সময় ধরে হাঁটছে, হেঁটেছিল হাঁটছিল হাঁটলো, সময় ধরে হাঁটছিল, হাঁটবে হাঁটতে থাকবে হেঁটে থাকবে, সময় ধরে হাঁটতে থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে খাই, এটা কিন্তু ব্যতিক্রম, তাই না? যাই, এটা একটু ব্যতিক্রম। খাই, খাচ্ছে, খেয়েছে, সময় ধরে খাচ্ছে, খেয়েছিল, খাচ্ছিল, খেলো, সময় ধরে খাচ্ছিল, খাবে, খেতে থাকবে, খেয়ে থাকবে, সময় ধরে খেতে থাকবে। ঠিক আছে? পারবা ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এগুলো হচ্ছে বেসিক। তাহলে এগুলোর সাথে আমরা একটু আগে দেখলাম হচ্ছে এর কিছু স্ট্রাকচার আছে, ওই প্রেজেন্টের স্ট্রাকচার, পাস্টের স্ট্রাকচার, ফিউচার স্ট্রাকচার। ঠিক এগুলোর সাথে কিছু বাংলা সিম্বল আছে, মুখস্থ করে ফেলতে হবে। এখন আমরা এগুলো দিয়ে একটু মেহেরবানি করে সেন্টেন্স রচনা প্র্যাকটিস করব, যে কিভাবে এগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হয়। ঠিক আছে? সেন্টেন্স বানাতে গিয়ে আমরা খুব কমন শব্দ দিয়েই সেন্টেন্স প্র্যাকটিস করে দেখবো যে আমরা পারি কিনা। তাহলে প্রথম হচ্ছে একেবারে প্রেজেন্ট দিয়ে একটু প্র্যাকটিস করব। প্রেজেন্ট, প্রেজেন্টের আমরা কয়টা জানি? 4টা, তাই না? 1 নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট, ওই যে করে, তাহলে করের জায়গায় মনে করো সে বই পড়ে, মানে কি হবে? হি রিডস বুক। থিওরি হচ্ছে 1 into 12 equal to 12। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? সে বই পড়ছে, হি ইজ রিডিং কি হবে? বুক। ঠিক। প্রেজেন্ট পারফেক্ট, সে বই পড়েছে, তাই তো? হি হ্যাজ, রিড 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 এর পাস্ট ফর্ম হচ্ছে সেম, হি হ্যাজ রেড বুক। পারফেক্ট কন্টিনিউয়াস, সে 2 ঘন্টা যাবত বই পড়ছে, তখন কি হবে? হি হ্যাজ বিন রিডিং বুক ফর 2 hours। খেয়াল করছো? প্রেজেন্ট দিয়ে আমরা 4টা বানাই ফেললাম। ঠিক
এইভাবে কিন্তু পাস্ট দিয়েও হবে, এইভাবে ফিউচার দিয়েও হবে। তোমাদের কাজ হচ্ছে এইভাবে সেন্টেন্স গুলো প্র্যাকটিস করে। এবার আমি যেটা করব তোমাদেরকে সেটা হচ্ছে এই প্রত্যেকটা টেন্সের ট্রান্সলেশন কেমন হয় একটা শিট দিব, পুরা শিটটা চোখ বোলাবা এবং ওই অনুসারে তোমরা অন্যান্য সেন্টেন্স বানানোর প্র্যাকটিস করবে। এটা দিয়ে তোমাদের যেটা লাভ হবে ভাইয়া সেটা হচ্ছে বেসিক্যালি ট্রান্সলেশন আর ভুল হবে না। স্পোকেনের ক্ষেত্রে কোথায় কোন সেন্টেন্স ব্যবহার করবা, কোথায় কোন টেন্স ব্যবহার করবা সেটার প্রবলেম হবে না। দেখি আমরা উদাহরণ দিয়ে একটু বুঝে ফেলবো আর কি, ঠিক আছে? আচ্ছা, সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আর সমস্যা হবে না। আমি ওই তোমাদের একটু পরে সেই শিটটা দিয়ে দেবো ক্লাস লেকচারের সাথে, ওগুলো বুঝে নেবো যে কিভাবে চেঞ্জটা করতে হয়। আর একটু যদি বিস্তারিত তোমরা চেঞ্জটা জানতে চাও তাহলে একটু দেখো কিভাবে তোমাদের পারা যাবে। যে ঠিক প্রেজেন্টে যেমন আমরা পরিবর্তন করলাম, তাই না? তো এটা যদি পরিবর্তন আরো বিস্তারিত করতে চায়, যেমন প্রেজেন্ট, এটাকেই আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিটটা ধরলাম, প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা মনে করলাম হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই তো? অ্যাফার্মেটিভ হচ্ছে হি রিডস বুক। যখন এটাকে আমরা নেগেটিভ করব, টেন্স কিন্তু সেম থাকবে, হি ডাজ নট রিড বুক। আচ্ছা, যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করব তখন কি হবে? ডাজ হি রিড বুক। যখন এটাকে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করব তখন কি হবে? দেখো, ডাজ হি নট রিড বুক। তোমাদের ভিতরে প্রশ্ন যাচ্ছে যে ডাজেন্ট হলো না কেন? এটা মাথায় রাখবে, যখন বিশেষ করে প্রোনাউন সাবজেক্ট হয় তখন ডাজ এবং সাবজেক্ট প্লাস নট বসে। এটা মাথায় রাখবে। প্রোনাউন যদি সাবজেক্ট হয়, তাহলে নট পরে বসে। আর যদি নাউন সাবজেক্ট হয়, তার মানে এরকম যে ডাজেন্ট রহিম, ডাজেন্ট রিমা প্লে বুক, প্লে বই নিয়ে খেলে না, ঠিক আছে? ডাজেন্ট রিমা প্লে, রিমা কি খেলে না, তখন ডাজেন্ট হয়। কিন্তু ডাজ শি নট প্লে, সে কি খেলে না? দেখো, ডাজ শি নট, অর্থাৎ প্রোনাউন সাবজেক্ট হওয়ার কারণে নট পরে বসে। এইটা একবার পরীক্ষা এসেছিল যে প্রোনাউন যদি সাবজেক্ট হয় তাহলে ডাজেন্ট হয় না, বা ডিডন্ট হয় না, শ্যান্ট হয় না, ঠিক আছে? ডোন্ট হয় না। ডু হি বা ডু আই নট গো দেয়ার, ডু আই নট প্লে, এরকম হবে। ডোন্ট আই প্লে এটা বলা যাবে না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রোনাউন এরকম হলে। এটা দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ করেছি, নেগেটিভ করেছি, ইন্টারোগেটিভ করেছি, ইন্টারোগেটিভ নেগেটিভ করেছি। সে বই পড়ে, সে বই পড়ে না, সে কি বই পড়ে, সে কি বই পড়ে না, এটা করলাম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটকেই যদি আমরা চারটা বানাতে পারি, এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসও কিন্তু চারটা হবে। এইভাবে কিন্তু প্রেজেন্ট এই পাস্ট গুলো চারটা হবে, ফিউচার গুলো চারটা হবে। এখানে কি শেষ? তা না, এগুলো থেকে আরো সামনের দিকে আগানো যায়। সেটা কেমন? সে আগানো জায়গাটা হচ্ছে, দেখো, যদি আমরা এই সেন্টেন্সটাকেই আমরা সেন্টেন্স অনুসারে পরিবর্তনের পাশাপাশি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে নিয়ে যাই এই প্রেজেন্ট ইনডিফিনিটটাকেই, তাই প্রেজেন্ট ইনডিফিনিটটাকে আমরা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আনার চেষ্টা করি, হি রিডস বুক, সে বই পড়ে, আমরা এটাকে কমপ্লেক্স বানাবো। ইট ইজ হি হু রিডস বুক, আমরা এটাকে কমপ্লেক্সে করে কম্পাউন্ড বানাবো। ইট ইজ আ পারসন and he reads book. It is a person and he reads book. and যুক্ত হয়েছে কম্পাউন্ড, যেহেতু এখানে পার্সন কেন দিতে হলো বলতে পারবা? পার্সন দিতে হয়েছে এই কারণে, তুমি যে এই পাশে প্রোনাউনের হি বসাবা, সেটা কিসের হি? এই পাশে দ্বারা ব্যক্তি থাকতাম, পার্সন দ্বারা নারী পুরুষ উভয়কে বোঝায়।
সেখানে পার্সন দেওয়া যায়। এখন দেখো তুমি ইট ইজ হি অ্যান্ড হি রিডস বুক, তাহলে হবে না, কারণ হচ্ছে ওই পাশে যে হিটা ওটা প্রোনাউন রেফারেন্স কি, ওর তো প্রোনাউন রেফারেন্স নাই, নাউনের রেফারেন্সে প্রোনাউন বসে। এখন যদি প্রোনাউন রেফারেন্স দেখাতে না পারো তাহলে সেন্টেন্সটা রং হয়ে যাবে। সেই কারণে ইট ইজ আ পারসন অ্যান্ড হি রিডস বুক, এটা ব্যক্তিটা বোঝাইছে। ঠিক আছে, তো এভাবে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবে। আমরা সামনের দিকে একটু আগাই, যে সিকোয়েন্স অফ টেন্স, এটা বুঝে নেওয়ার জন্য সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে দেখো বলছে যে ভেরিয়েবল টেন্স, কিছু টেন্স থাকে যে চেঞ্জ হয়। খেয়াল করে দেখো এমসি মানে মেইন ক্লজ আর এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ। হি সেড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। খেয়াল করে দেখো মেইন ক্লজ যেটা হি সেড, এটা হচ্ছে ন্যারেশনের রিপোর্টিং ভার্ব বা মেইন ক্লজও বলতে পারো। যে একটা ক্লজ যদি হয় যেটা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বা মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যেটাকে বলে, তো দেখো হি সেড সে বলেছিল দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে হয় তাহলে সেই সেন্টেন্সের রিপোর্টের স্পিচ পাস্টেই হতে হবে, এটাই নিয়ম। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, রিপোর্টিং ভার্ব তোমরা ন্যারেশন পড়লে বুঝবা, যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ যে কোনো টেন্স হতে পারে, যে কোনো টেন্স হতে পারে। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট এবং ফিউচার হয় তাহলে রিপোর্টেড স্পিচ যে কোনো টেন্স হতে পারে। তো ঠিক এই জায়গায় দেখো আই বিলিভ দ্যাট হি ডিড দ্য টাস্ক, আই বিলিভ দ্যাট হি ডিড দ্য টাস্ক। খেয়াল করে দেখো এই পাশে মেইন ক্লজে বিলিভ অর্থাৎ প্রেজেন্টে আছে, তাই তো? প্রেজেন্ট থাকার কারণে পরবর্তীতে ডিড হয়েছে। কিন্তু যদি এরকম হতো আই বিলিভড দ্যাট, তখন হি ডিড এটা রাইট থাকতো, বা হি হ্যাড বিলিভড বা হি ওয়াজ বিলিভিং যেটা দাও ছিল। অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্টে হলে পরবর্তীতে পাস্টে হতে হবে, বাট রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচার হলে পরবর্তীতে যে কোনো টেন্স হতে পারে। তার উদাহরণ হিসেবে আই সেড দ্যাট হি ওয়াজ কন্ডাক্টিং ক্লাস, এটাও ঠিক আছে। সাদিয়া উইল ট্রাই অ্যাজ মাচ অ্যাজ শি ক্যান স্টাডি, উইল ট্রাই ফিউচারে আছে, সে কারণে এই পাশে প্রেজেন্ট হয়েছে, কোনো সমস্যা না। দেখো প্রেজেন্টের পরে হচ্ছে পাস্ট হয়েছে, ফিউচারের পরে প্রেজেন্ট হয়েছে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। ঠিক আছে, নিয়ম অনুসারে তাহলে বুঝবা যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তাহলে পরবর্তীতে রিপোর্টেড স্পিচ পাস্টই হতে হবে। তো পাস্টের যে কোনো টেন্স, পাস্টের যে কোনো টেন্স জায়েজ, যে কোনো টেন্স জায়েজ, হ্যাঁ মাথায় রাখবা। আর রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট এবং ফিউচার হয় তাহলে পরবর্তীতে রিপোর্টেড স্পিচের যে কোনো টেন্স, সেটা পাস্ট হোক আর প্রেজেন্ট হোক ফিউচার যে কোনো একটা হতে পারবে। এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। পাস্ট করসপন্ডিং টেন্সে দেখো he studied a lot so that he could shine in life। খেয়াল করে দেখো he studied, এরপর আমরা could ব্যবহার করেছি, ওরা অপশন দিয়ে দিতে পারে could, তারপর হচ্ছে মনে করো can, তারপর should, এরকম দিয়ে দিতে পারে। ঠিক আছে, কিন্তু তোমাকে could দিতে হবে কারণ এই পাশে studied ব্যবহার হয়েছে পাস্ট, সো পাস্টের কারণে so that এটা করসপন্ড করেছে এটাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক এই so that এর জায়গায় যাতে করে এটা কিন্তু provided that ও আছে, তাই না? provided that তোমরা যারা কমপ্লিটিং সেন্টেন্স করেছো বুঝতে পারবা। he asked me what my name was, এখন যদি বলো তুমি he asked me what is my name, হবে না কিন্তু। he asked me where I am, where am I হবে না। he asked me what is your name হবে না। he asked me what my name was। ঠিক আছে, এটা পাস করসপন্ডিং অর্থাৎ ন্যারেশনের নিয়ম অনুসারে এগুলো কারেক্ট হয়ে গেছে। পরবর্তী দেখি ইনকারেক্ট এবং কারেক্ট সেন্টেন্স দেখো যে মডালের ক্ষেত্রে আদিব এনশিওরড দ্যাট হি উড পাসড ইন দ্য এক্সাম। প্রিয় ভাই দোস্ত বুজুর্গরা, উড তো একটা মডাল, তোমরা যে মডাল জানো তো মডালের পরে নরমাল নিয়ম হচ্ছে ভি অন হয়, ভার্বের এক নম্বর হয়, তাই না, যেটাকে বেস ফর্ম বলা হয়। তাহলে মডাল গুলো তোমরা নিশ্চয় চেনো, চেনো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, নিড, ডিড, মাস্ট, ডেয়ার, তারপর হচ্ছে যে উড, শুড, যতগুলো আছে, ওট, ওটেন টু, তাহলে হচ্ছে এই উডের পরে কোনোভাবে পাস্ট হবে না, উড প্যাস হবে। ঠিক আছে, প্রেজেন্ট হতে হবে।
তারপরে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফ ইউ asked me I could send you the mail, এখানে পাস্ট আছে, অর্থাৎ মেইন ক্লসে যদি সাবঅর্ডিনেট ক্লসে যদি এটা সাবঅর্ডিনেট ক্লস যদি পাস্ট হয় তাহলে পরবর্তীতে গিয়েও পাস্ট করেসপন্ডিং হয়। ইফ শি এনশিওরড দ্য টাইম আই মাইট মিট হিম, এটা পাস্ট হয়েছে, এখানেও মাইট দিয়ে পাস্ট হয়েছে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। ইম্পসিবল কন্ডিশনস এর ক্ষেত্রেও পাস্ট হয়। ইফ ইউ হ্যাড পাস দ্য রিটেন টেস্ট, যদি সে রিটেন টেস্টে পাস করতো, ইউ উড হ্যাভ বিন গিভেন দ্য জব। খেয়াল করে দেখো এটা আবার একটু প্যাসিভ হয়েছে, কারণ কি সে তো চাকরি, যেহেতু সে পরীক্ষা দিয়েছে সে তো চাকরি দেবে না, তাকে চাকরি দেওয়া হবে, ঠিক আছে? তাহলে সে যদি চাকরিতে মানে রিটেন টেস্টে পাস করতো, চাকরিটা তাকে দেওয়া হতো, হি উড হ্যাভ বিন গিভেন দ্য জব, ঠিক আছে? এটা আবার ভুল বুঝো না যে ভাই উড হ্যাভ গিভেন দিলে তো হতো, উড হ্যাভ এই বিনটা লাগবে না, বিন লাগবে, কারণ হচ্ছে এটা প্যাসিভে আছে তাই। তারপর ইনকারেক্ট, আই শ্যাল অ্যাটেন্ড দ্য পার্টি ইফ ইউ উইল ইনভাইট মি। প্রিয় দোস্ত বুজুর্গরা, দুই পাশে ফিউচার টেন্স হয় না। একটা ক্লজ যদি হয় সেই ক্লজের ক্ষেত্রে দুই পাশে ফিউচার টেন্স হয় না, হতে নেই, দেওয়া ঠিক না, ঠিক আছে? যে যদি তুমি আমাকে দাওয়াত করবে তাহলে আমি অ্যাটেন্ড করব না, তুমি যদি দাওয়াত করো আমি অ্যাটেন্ড করব, ঠিক আছে? ইফ ইউ উইল ইনভাইট মি হবে না, ইফ ইউ ইনভাইট মি আই শ্যাল অ্যাটেন্ড, তাহলে আই শ্যাল অ্যাটেন্ড দ্য পার্টি ইফ ইউ ইনভাইট মি, এই উইলটা দেওয়া যাবে না, ভুল। ঠিক তারপর একটু আগাই দেখি, when one eats in this restaurant, যদি কেউ এই রেস্টুরেন্টে খায়, you often find that the prices are high, বলছে যদি কেউ এই রেস্টুরেন্টে খায় তুমি দেখবে যে মানে প্রচুর দাম নেয়। when one eats in this restaurant you often find, আচ্ছা when এ পাশে প্রেজেন্ট আছে তাই না, eats, তার মানে পরবর্তীতে কি হওয়া উচিত, you often find, এখন যেহেতু often আছে এটা একটা মহাপ্রশ্ন। when you eat in this restaurant one often finds, acha when you eat in this restaurant you often find, if you eat in this restaurant you often find, acha এখানে বলতেছে কোনটা রাইট সেন্টেন্স দিতে হবে, if you eat in this sentence you often find, often থাকার নিয়ম অনুসারে দেখো if এর পরে প্রেজেন্ট আছে তাই না, নিয়ম অনুসারে কি হওয়া উচিত ছিল, এখানে ফিউচার হওয়া উচিত ছিল, কিন্তু না, এখানে অফেন শব্দটা থাকার কারণে ফিউচার আর হবে না, প্রেজেন্ট ইনডিফিনিটিভ হবে। যেটার নিয়ম যদি তোমরা একটু দেখো যে ইফ রিমা হ্যাজ এনাফ, এনাফ টাইম, বলছে রিমা যদি যথেষ্ট সময় থাকে, এনাফ টাইম, শি usually dash to school on her foot। এখন খেয়াল করো উত্তর হচ্ছে, মনে করো 1 নম্বর will go, 2 নম্বর হচ্ছে goes, 3 নম্বর হচ্ছে went। উত্তর হচ্ছে goes হবে, কারণ হচ্ছে এই যে এখানে ইউজুয়ালি ব্যবহার হয়েছে, তাই ইউজুয়ালি ব্যবহার হওয়ার কারণে নর্মাল নিয়ম অনুসারে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে, কারণ আমরা পড়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট কিছু ব্যতিক্রম কিছু শব্দ ওরা ব্যবহার করে, যে শব্দ যেটাকে অ্যাডভার্ব বলা হয়, এই অ্যাডভার্ব গুলোর কারণে নর্মাল নিয়ম অনুসারে ওটা আর চেঞ্জ হবে না, শর্ত এখানে মিলবে না। পরীক্ষায় প্রশ্ন আসলে এই ব্যতিক্রম জায়গা থেকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সামনের দিকে আগাই, আইডেন্টিফিকেশন অফ টেন্স সিকোয়েন্সটা দেখে আসলাম, এখন টেন্সের আইডেন্টিফিকেশন। এখানে 8টা প্রশ্ন দেওয়া আছে, মেহেরবানি করে এই 8টা প্রশ্নের তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, মানে বিশেষ করে তোমরা যারা নির্ণয় করবা সেন্টেন্সটা পড়বা। এখানে দেখো ইন 2015 সাল দেওয়া আছে, অপশন হচ্ছে গোস, ওয়েন্ট, হ্যাড গান, হ্যাড বিন গোয়িং, কোনটা হবে? তারপর গোস, ওয়াজ গোয়িং, ওয়েন্ট, গোস, উইল গো, ওয়েন্ট, ওয়াজ গোয়িং, গোস, উইল গো, উইল হ্যাভ গান, এই পর্যন্ত। তারপর হচ্ছে গোস, উইল গো, উইল বি গোয়িং, উইল হ্যাভ গান, উইল হ্যাভ বিন গোয়িং। এরপর হচ্ছে ওয়েন্ট, হ্যাড গান, ওয়াজ গোয়িং, উইল গো, উইল বি গোয়িং, উইল হ্যাভ গান, has been going, will have been going, had been going.
এর ভেতরে তোমরা লিখে ফেলো কোনটা কিভাবে হবে, ঠিক আছে? মানে 1 2 3 এইভাবে লেখা পারো সবগুলো। উত্তর দাও। 1-2 মিনিট সময় দিলাম যে এই সেন্টেন্সের সাথে মানানসই রাইট ফর্মস অফ ভার্ব কোনটা হবে। করে ফেলো সবাই দ্রুত, আমি সময় দিচ্ছি তোমাদেরকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিশ্চয় সবাই সবগুলো পেরেছো না? আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগে যে অ্যাডভার্ব গুলো দেখে এসেছিলাম যে টেন্স হতে হলে সেই টেন্সের কোন টেন্স হবে তার জন্য স্পেশাল কিছু অ্যাডভার্ব দেওয়া থাকে। খেয়াল করে দেখো এখানে 2015 সাল, তার মানে এটা দেখে বুঝলাম এটা পাস্টে আছে। আবার খেয়াল করে দেখো শেষে ফর অথবা সিন্স আছে, এখানে ফর অথবা সিন্স যে কোনো একটা হতে হবে। 7 AM মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়, তাহলে এটার নিয়ম অনুসারে আমরা সিন্স দিয়ে দিলাম পয়েন্ট অফ টাইম, আর এটার নিয়ম অনুসারে হচ্ছে আমরা পাস্ট দিয়ে দিলাম সেই অনুসারে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা সবচেয়ে এখানে মানানসই। হি হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স 7 AM, ঠিক আছে? উত্তরের জায়গায় সিন্সও দিতে হবে আর এখানে had been going। তারপর দেখো he was going went to school then, এই যে then নাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর then হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। মাথায় রাখবে এটা, কারণ নাও এর অপোজিট শব্দ হচ্ছে then, নাও এর ঠিক বিপরীত শব্দ হচ্ছে then, সে কারণে thenটা পাস্ট কন্টিনিউয়াস। he was going to school then, I was reading then, I was playing cricket then, ঠিক আছে? then এর সমর্থক শব্দ at that time, at that moment, at that time এবং then, এই তিনটা শব্দ থাকলে পাস্ট কন্টিনিউয়াস এর রূপ দিতে হয়, ঠিক আছে? 3 নম্বর দেখো নাও এবং then, এই নাও এন্ড দেনটা হচ্ছে এর মানে হচ্ছে সামটাইমস, মাঝে মাঝে। এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটের চিহ্ন, এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটের চিহ্ন, ঠিক আছে? নাও এন্ড দেন এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটের চিহ্ন। আচ্ছা দেখো বাই 2025, বাই এর পরে যদি কখনো ফিউচার টাইম থাকে তাহলে কোনো কথা ছাড়া ফিউচার পারফেক্ট হবে। বাই এর পরে যদি ভবিষ্যৎবাচক সময় উল্লেখ করা থাকে তাহলে এই সেন্টেন্সটা কোনো কথা ছাড়া ফিউচার পারফেক্টে চলে যাবে। তাহলে উইল হ্যাভ গান টু স্কুল, উইল হ্যাভ গান। ইন 2025 he goes, will go, will be going, will have gone, will have been going to school for 2 hours। খেয়াল করে দেখো 2025 সালে 2 ঘন্টা যাবত সে স্কুলে যেতে থাকবে, তার মানে 2025 হচ্ছে একটা ফিউচারের চিহ্ন, আর 2 hours ফর যেহেতু আছে তাহলে will have been going টাই সবচেয়ে এখানে পারফেক্ট উত্তর হবে। he went, had gone, was going to school before I went, had gone। খেয়াল করে দেখো বিফোর এর ব্যবহার হয়েছে এখানে, তাই না? তাহলে বিফোর এর আগে এবং পরের একটা কাহিনী আছে যে বিফোর এর আগে পাস্টের পরে, ঠিক আছে? বিফোর এর বিফোর, পাস্টের পাস্ট, সরি বিফোর এর বিফোর, আফটার এর আফটার, মনে রাখবো শব্দটা। বিফোর এর বিফোর, আফটার এর আফটার পাস্ট পারফেক্ট, আর তার অপোজিট অংশ পাস্ট ইনডিফিনিট। বিফোর এর বিফোর, আফটার এর আফটার পাস্ট পারফেক্ট, বাকি অংশ পাস্ট ইনডিফিনিট। মনে রাখতে পারবো সেন্টেন্সটা? হ্যাঁ লিখে নিতে পারো। বিফোর এর বিফোর, আফটার এর আফটার পাস্ট ইনডিফিনিট,
বিফোর এর বিফোর, আফটার আফটার পাস্ট পারফেক্ট, বাকি অংশ পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, ঠিক বিফোর এর বিফোর আমরা খুঁজে বের করি। বিফোর এর বিফোর হ্যাড গান, পরবর্তীতে হচ্ছে ওয়েন্ট। আচ্ছা, হি উইল গো, উইল বি গোয়িং, উইল হ্যাভ গান টু স্কুল। ইন শর্ট, ইন শর্ট হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে হচ্ছে হি উইল গো টু স্কুল। হি হ্যাজ বিন ডুইং, উইল হ্যাভ গোয়িং, হি হ্যাজ বিন গোয়িং, উইল হ্যাভ গোয়িং, হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর 2 hours। এখানে সবগুলো উত্তর, সবগুলো মানে তুমি হ্যাজ বিনও দিতে পারো, উইল হ্যাভ বিনও দিতে পারো, হ্যাড বিনও দিতে পারো। কারণ কি জানো, এটা ফিউচার না প্রেজেন্ট না পাস্ট কোনোটা উল্লেখ করা নেই, যেটা উত্তর দেবো সেটাই জায়েজ। একটা বিষয় উল্লেখ করা আছে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু ফর 2 ঘন্টা, ফর 2 hours উল্লেখ আছে, কিন্তু ফরের সাথে কি এটা পাস্ট হবে না ফিউচার হবে না প্রেজেন্ট হবে এমন তো কোনো সিম্বল ওখানে দেওয়া ছিল না। ঠিক আছে, তার মানে যে কোনো একটা উত্তরের জায়গায় হয়ে যাবে। সো আমরা যতটুকু খেয়াল করলাম এবং বুঝলাম যে মোটামুটি টেন্স আইডেন্টিফিকেশন করার সময় এগুলো আমাদের খুব বেশি কাজে দেবে। ঠিক আছে, একটু ভালো করে বুঝে নিতে হবে। পরবর্তীতে আরেকটু আইডেন্টিফিকেশন করতে হবে, আরো 2টা, এই দুটো একটু করে ফেলো, দেখি বোঝো কিনা, করে ফেলো। হ্যাঁ, 1 মিনিট সময়। 1 মিনিট কি পাবে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন? If Riaz has enough time, he usually will be going to school by his foot. Demand decreases or will decrease, will not increase if prices are higher. ঠিক আছে, if Riaz has enough time, Riaz যদি যথেষ্ট সময় থাকে, এই ইউজুয়ালি আছে, এখন if এর পরে প্রেজেন্ট হওয়ার পরেও এখানে আবার প্রেজেন্ট হবে যেহেতু ইউজুয়ালি আছে। তাই ডিমান্ড ডিক্রিজেস, will decrease, will not increase if prices are higher। মাথায় রাখবে যখন ইফটা মাঝখানে বসে তখন ইফ তো নরমালি হচ্ছে কনজাংশনের কাজ করে, তখন আর কমা বসে না। ঠিক আছে, কমা বসে না। ইফ ডিমান্ড ডিক্রিজেস, দাম বেড়ে যায়, নরমালি দাম, প্রাইস যদি হাই হয় দাম বাড়লে ডিমান্ড কমে যায়। দ্য ক্যাটেল উইল বেয়ারলি বি সোল্ড, উত্তর দাও এবার। এটা দ্য ক্যাটেল উইল বেয়ারলি বি সোল্ড, এটা আমরা ট্যাগ করতে বলেছি আর কি, ট্যাগ কোশ্চেন অনুসারে এটার উত্তর দাও, কোনটা হবে? দ্রুত পারবে? উত্তর হবে উইল দে। ভাবা যায় উত্তর উইল দে, কিভাবে হলো উইল দে? কারণ হচ্ছে ক্যাটেল হচ্ছে একটা প্লুরাল শব্দ, প্লুরাল ওয়ার্ড। তোমরা মুখস্থ করে ফেলবে নাম্বার অপশনে গিয়ে, নাম্বার, পার্সন এবং জেন্ডার, এটা পড়ে নিতে হবে। ক্যাটেল একটা শব্দ, এর বলা হয় মিট মিটে শয়তান, মিট মিটে শয়তান। মিট মিটে শয়তান মানে হচ্ছে যাদেরকে দেখে চেনা যায় না, যারা শয়তান। কিছু শয়তান তো ডাইরেক্ট চেনা যায়, কিন্তু ক্যাটেল হচ্ছে মিট মিটে শয়তান। এই যেতে অনেকগুলো শব্দ আছে। ক্যাটেল মানে গবাদি পশুরা, পোল্ট্রি মুরগি যেটা তোমরা খাও, পোল্ট্রি, এটা নাকি প্লুরাল। ভার্মিন, জেন্ট্রি, ফোক, এলিট, পিপল, পুলিশ, মেন, উইমেন, ডেটা, ইরেটা, মিডিয়া, এজেন্ডা। একটা শব্দ দেখে তোমাকে প্লুরাল মনে হবে না, কিন্তু সবাই প্লুরাল। ভাবা যায় এই শব্দগুলো দেখতে সিঙ্গুলার হলেও জন্মগতভাবে প্লুরাল। ক্যাটেল, পোল্ট্রি, ভার্মিন, জেন্ট্রি, ফোক, এলিট, ক্রেসিডেন্সি, পিপল, চিলড্রেন, মেন, উইমেন, ডেটা, এরিট, এজেন্ডা, এরকম শব্দ আছে। এগুলো জাস্ট ঠোঁট বোলাইলে হবে, হ্যাঁ, দেখে দেখে চোখ বোলাইলে হবে। এটা রাইট ফ্রমস অফ ভার্ব অংশ পাবে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অংশ পাবে। ঠিক আছে, নাম্বারের ভিতরে তোমরা পাবে। তো সেই কারণে ক্যাটেল অনুসারে দে বসেছে, আর বেয়ারলি একটা নেগেটিভ, এর একটা মিটমিটে শয়তান। কিছু কিছু শব্দ আছে যাদেরকে দেখেই মনে হয় না ওরা নেগেটিভ, সেটা হচ্ছে এরকম, দেখো, বেয়ারলি, রেয়ারলি, হার্ডলি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম। এইসব শব্দগুলো এরা মিটমিটে শয়তান, এরাও নাকি নেগেটিভ।
নেগেটিভ থাকলে তো ট্যাগ অনুসারে তার ট্যাগটা হচ্ছে পজিটিভ হয়, ঠিক আছে, এই অনুসারে। ঠিক এরকম একটা উদাহরণ যদি তোমাদেরকে দিয়ে একটু প্র্যাকটিস করতে বলি, সেটা এরকম, হি ইজ টু ওল্ড টু ওয়াক। এটার ট্যাগ হবে হচ্ছে ইজ হি, কারণ এটা নেগেটিভ। হি ইজ টু ওল্ড টু ওয়াক, সে এতই বৃদ্ধ যে হাঁটতে পারে না, নেগেটিভ মিনিং দিয়েছে, তো নেগেটিভ মিনিং দেওয়ার কারণে ইজি হবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আরেকটা, দ্য মেজার্স হ্যাড বিন অবজার্ভ টু মিট দ্য ক্রাইসিস। উত্তর দাও, কোনটা হবে? ট্র্যাক কোশ্চেন অনুসারে মানে কোনটা কোন টেন্সে আছে আইডেন্টিফাই করে ট্র্যাক কোশ্চেন উত্তর দিয়ে দাও, পারবো কিনা দেখো। এটা সিঙ্গুলার শব্দ। এরকম কিছু কিছু মিটমিটে শয়তান আছে আবার যাদেরকে দেখে প্লুরাল মনে হবে, মানে দেখতে প্লুরাল মাগার কাজে সিঙ্গুলার। অপটিক্স, এই যে চক্ষু বিজ্ঞান যেটাতে বলো অপটিক্স, তোমরা খেলো ইনিংস, তোমরা পলিটিক্স পড়ো, ইকোনমিক্স পড়ো, সিভিক্স পড়ো, ফিজিক্স পড়ো, ম্যাথমেটিক্স পড়ো, আচ্ছা স্ট্যাটিস্টিক্স পড়ো, তাই না? অপটিক্স, ইনিংস, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, নিউজ, গ্যালোস মানে ফাঁসির মঞ্চ, এইসব শব্দগুলো দেখতে এদের সিঙ্গুলার হলেও বাস্তবে সব দেখতে প্লুরাল হলেও বাস্তবে সিঙ্গুলার। তাহলে মিজেল সিঙ্গুলার অনুসারে ইট হবে, আর এখানে তাহলে হচ্ছে হ্যাড এন্ড ইট। হ্যাড এন্ড ইট কই আছে? হ্যাড এন্ড ইট উত্তর। আচ্ছা, তারপরে আমরা একটু আগে আবারও কিছু টেন্সের আইডেন্টিফিকেশন। এখানে সাবজেক্ট না চিনতে পারলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে, দেখি পারো কিনা, উত্তর দেওয়ার চেষ্টা করো। এবার 2 মিনিটস। যেগুলো তোমরা দেখছো এখানে ওয়াজ, ওয়ার, সেগ্রিগেটেড, ইন, ইটস এবং দেয়ার। ওয়াজ অথবা ওয়ার কোনটা হবে, ইটস অথবা দেয়ার কোনটা হবে, দুটো উত্তর দিতে হবে, ঠিক আছে। ওয়াজ ওয়ার, ইটস দেয়ার। তারপর হচ্ছে সারপ্রাইজ এট, মানে বাই এট উইথ কোনটা হবে। তারপর হচ্ছে আবার দেখো বাই এট উইথ, মানে এট উইথ বাই কোনটা হবে। মেক ইট প্যাসিভ, দুটো আছে। দ্রুত উত্তর দিয়ে দাও। ওকে, সামনের দিকে তাহলে আমরা তোমাদেরকে দেখাই দিচ্ছি। সরি, লাইভ ডিস্টার্ব করিস না ভাই, থাক। ওকে, আচ্ছা, দ্য কমিটি, এটা শয়তান শব্দ। কমিটি মানে যেটাকে বলা হয় কালেকটিভ নাউন। এদের ধর্ম হচ্ছে মানে একটা শব্দের ভিতরে অনেক মানুষ থাকে, যেমন কমিটি একজন দিয়ে কখনো কমিটি হয় না, ফ্যামিলি একজন দিয়ে হয়, অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন, সোসাইটি, ক্লাস, বিএনপি, আওয়ামী লীগ, লিগ, এগুলো কখনো একজন দিয়ে হয় না, এটাকে বলে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যদি ভেঙে এরকম খান হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন এর প্লুরাল হয়। আর কালেকটিভ নাউন যদি এক ঐকমত হয় তখন এরা সিঙ্গুলার হয়। খেয়াল করে দেখো, সেগ্রিগেটেড ভেঙে গিয়েছে কালেকটিভ নাউন, তখন ওয়ার এবং ইটস দেয়ার হবে। দ্য টিম ওয়াজ ইউনাইটেড ইন ইটস ডিসিশন। এখানে ইউনাইটেড এটা এক মানে মিলে গেছে, সেগ্রিগেট ভাগ হয়ে গেছে তাই প্লুরাল হবে, আর টিম ইউনাইট হয়েছে তাই ওয়াজ হবে, ঠিক আছে। এটা আরো ভালো করে বুঝে নাও। যেমন দ্য ফ্যামিলি ওয়ার সেপারেটেড ইন দেয়ার ডিসিশন, বাট দ্য ফ্যামিলি ওয়াজ ইউনাইটেড বা ওয়াজ অ্যাগ্রিড ইন ইটস ডিসিশন। যেহেতু এক জায়গায় হচ্ছে মানে ভেঙে দুইটা হয়ে গেলে প্লুরাল, এক জায়গায় হলে সিঙ্গুলার, এভাবে। আওয়ার সারপ্রাইজ উইথ ইউ, যদি এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই জায়গায় বস্তুর পরিবর্তে ব্যক্তি হয় তাহলে উইথ দিতে হবে, বিশেষ করে সারপ্রাইজ জাতীয় শব্দের ক্ষেত্রে। কয়েকটা শব্দ আছে, সারপ্রাইজ, অ্যাস্টনিশ,
অ্যামেজ, স্টার্টেল, ওয়ান্ডার, এই শব্দগুলোর পরে যদি প্যাসিভ করতে হয়, অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে উইথ দিতে হবে, আর অবজেক্ট যদি বস্তু হয় তাহলে অ্যাড দিতে হবে। ভাবা যায়? আবার নর্মালি এর সাথে আমরা বাই ব্যবহার করি, তাই না? কিন্তু বাই অন্য জায়গায়, শুধু এই শব্দগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম। সো আই ওয়াজ সারপ্রাইজড উইথ ইউ, আর হি ওয়াজ অ্যাস্টোনিশড at the beauties of the nature। এই দেখো এটা বস্তু, তাহলে অ্যাট হবে। He died in 2002, make it passive। I have a cow, make it passive। এগুলোর প্যাসিভ হয় না, এগুলো প্যাসিভ করা হারাম। He was, মানে he died in 2002 সাল তার দ্বারা মরে গিয়েছিল, এটা হয় না। 2002 was died in by him হবে না। তো a cow is had by me, এটা হয় না। এগুলোর প্যাসিভ করতে নেই, কিছু কিছু শব্দ আছে এগুলো প্যাসিভ করা টোটালি হারাম ঘোষণা করা হয়েছে। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। এবার আসুন তোমাদের হচ্ছে একটু প্র্যাকটিক্যাল সেশনে নিয়ে যাই। প্র্যাকটিক্যাল সেশনের অংশ হিসেবে এখানে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, উত্তর দাও দ্রুত। কোনটা উত্তর হবে? দ্রুত উত্তর দাও। টেন্স থেকে আলোচনা হচ্ছে, উত্তর কোনটা খুঁজে পাইছো? বি সি ডি কোনটা? হ্যাঁ, ইন্টারেস্টিংলি এখানে একটা উত্তর না, একটি উত্তর নাই, একটিও উত্তর নেই। এর কারণ হচ্ছে আমরা একটু আবুলস। সেন্টেন্সটা পড়তে হবে, বাংলা অর্থ বুঝতে হবে। বাংলা অর্থ কি? বাংলা অর্থ কি হবে এটা? কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস এর মানে হচ্ছে সেন্টেন্সেজ, নিচের সেন্টেন্স গুলোকে সঠিক করে দাও, মানে ভুল আছে সঠিক করো। অনেক সময় আমরা কি করি জানো, মানে এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে 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 আমাদের এমন সেন্স হয়ে যায় প্রশ্ন পড়ারই টাইম নাই, প্রশ্ন কোন রকম মানে দেখায় উত্তর খোঁজা শুরু করে দেয়। না ভাইয়া, প্রশ্ন পড়তে হবে, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে প্রশ্ন মাস্ট পড়তে হবে এবং বাংলা অর্থ বুঝতে হবে, না হলে ধরা খাবা। ঠিক আছে, বাংলা অর্থটা বুঝতে হবে। বাংলা অর্থ যদি বোঝা হয়, বলছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস, বলছে নিচের সেন্টেন্স গুলোকে কারেক্ট করে দাও। প্লিজ অ্যান্সার টু মাই কোশ্চেন। এখানে টু হবে না, এটা টু হারাম। এখানে ইনটু হবে না। আচ্ছা, রিচড, পিটার রিচড হ্যাট দ্য স্টেশন, এখানে অ্যাট হবে না। আচ্ছা, জার্নি রিসেম্বল টু হার মাদার, এটা হবে না। কিছু কিছু শব্দ আছে যেগুলোর পরে প্রিপোজিশন বসানো হারাম, প্রিপোজিশন হয় না, এমন অনেকগুলো শব্দ আছে যেগুলোর সাথে প্রিপোজিশন হয় না। এই শব্দগুলোর ভেতরে এই যে খেয়াল করে দেখছো, যেমন হচ্ছে রিচ, আই হ্যাভ রিচড দ্য স্টেশন। ঠিক আছে, ডিসকাস, আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার হয় না, আই হ্যাভ ডিসকাসড দ্য ম্যাটার। তারপর হচ্ছে ডেসক্রাইব, ডেসক্রাইব অ্যাবাউট ম্যাটার না, ডেসক্রাইব দ্য ম্যাটার। তারপর হচ্ছে এন্টার, অ্যাওয়েট। তাহলে তোমরা একটু সার্চ করতে পারো নো প্রিপোজিশন শব্দ কোনগুলা, যে শব্দগুলোর পরে প্রিপোজিশন বসাতে নেই। তো ঠিক সেই অনুসারে অ্যান্সার টু মাই কোশ্চেন, প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন, এটা হবে। এন্টার্ড ইনটু, হি এন্টার্ড বাংলাদেশ, হি এন্টার্ড ইনটু বাংলাদেশ না, হি এন্টার্ড ইনটু ক্লাসরুম না, হি এন্টার্ড ক্লাসরুম। ঠিক আছে, এন্টার উপরে প্রিপোজিশন বসাতে নেই। আচ্ছা, এবার উত্তর দাও তো, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস কি হবে? কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, তাই না? আবারও বলছে যে নিচের সেন্টেন্স গুলোকে কারেক্ট করে দাও। ইয়াং ম্যান ড্রিম অফ গ্লোরি অ্যান্ড রিসেস, Tom has not replied to me yet. Sarah reminded me of that later. Can you provide me some pencil with? আচ্ছা, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস, যে নিচের সেন্টেন্স গুলোর ভেতর থেকে তোমরা কারেক্ট করে দাও। আচ্ছা, ইয়াং ম্যান ড্রিম অফ গ্লোরি অ্যান্ড রিসেস, অর্থাৎ এখানে ড্রিম এর পরে অফ দিতে হবে, রিপ্লাইড এর পরে টু হয়, অ্যান্সারে টু না হলেও, রিমাইন্ডেড এর পরে অফ হয়, আর ক্যান ইউ প্রোভাইড মি সাম পেন্সিল উইথ, এটা দিতে হয়। এটা নিয়ম, মানে ডিটাচড প্রিপোজিশন। অর্থাৎ এখানে কারেক্ট করার কিছু নেই, সবগুলো কারেক্ট আছে। যেমন এইটা একটু বোঝো, সেটা হচ্ছে যে প্লিজ গিভ মি এ চেয়ার টু সিট অন, প্লিজ গিভ মি এ হাউস টু লিভ ইন, তাই না? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, ঠিক ওই অনুসারে ডিটাচড প্রিপোজিশন ব্যবহার হয়েছে। রিমাইন্ডের পর অফ দিতে হয়, রিপ্লাই টু দিতে হয়, ড্রিমে অফ দিতে হয়, না হলে সেন্টেন্সটা সহি হয় না। ঠিক আছে, তারপরে
কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্স গুলোকে কারেক্ট করে দাও। বুঝতে পারবে কিনা দেখো তো। ডেসক্রাইব এ অ্যাবাউট হবে না, রিজাইন এ ফ্রম হয় না, অ্যাটাক দ্য এনিমি হয়, সার্চিং ফর হয় না, লুকিং ফর হয়। ঠিক আছে। চিলড্রেন আর সার্চিং ফর দ্য বল, চিলড্রেন আর লুকিং ফর দ্য বল, চিলড্রেন আর সার্চিং দ্য বল। সার্চ মানে লুক ফর, সার্চ মানে এখানে ফর আছে, সার্চে আর নতুন করে ফর দিতে হয় না। আচ্ছা, আই ফিল কম্পারেটিভলি বেটার টুডে, কারেক্ট করতে হবে। কম্পারেটিভলি বেটার টুডে, প্রিয় ভাই দোস্ত বুজুর্গরা, কম্পারেটিভলি বেটার টুডে, বেটার মানেই তো কম্পারেটিভলি, তাহলে এখানে আবার কম্পারেটিভলি দিতে হবে, তুলনামূলক ভালো। এখানে কম্পারেটিভলি শব্দটা অতিরিক্ত, অতিরিক্ত শব্দ দেওয়া যাবে না। যেমন শি ইজ মোস্ট পারফেক্ট হবে না, শি ইজ মোস্ট পারফেক্ট, এটা হয় না। সুপারলেটিভ শব্দ পারফেক্ট নিজে এর সাথে মোস্ট দিতে নেই। ঠিক আছে, মোস্ট এখানে হারাম। শি ইজ পারফেক্ট। লুইস সিমস মোর পারফেক্ট, না, মোর পারফেক্ট এর সাথে হয় না, পারফেক্ট নিজেই। সারাস হেয়ার ইজ লঙ্গার দ্যান জেমস, সারাস হেয়ার ইজ লঙ্গার দ্যান জেমস, যে সারার হেয়ার লং, জেমসের চেয়ে লম্ব। শাম ইজ মাচ টলার দ্যান আই, এই দুটো আবার সহিউত এখানে। আচ্ছা, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাট, এখানে ওয়ার দিতে হবে। অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট হলে পরে পাস্ট হয়। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাট, এটা সঠিক উত্তর। হ্যাভ এ লুক। আবার দেখো এখানে আবার কিছু ব্যতিক্রম। আইদার হি অর ইউ এন্ড আই, খেয়াল করে দেখো আইদার এবং অর, আইদার অর থাকলে কোন সেন্টেন্স, আইদার হি অর ইউ, আইদার দিয়ে যদি শব্দ যুক্ত হয় তাহলে এইটা দিয়ে হবে। আইদার হি অর ইউ আর কনসিস্টেন্ট। জেসিকাস লাভিং মেনি চিলড্রেন ইজ, অথবা আর, জেসিকাস লাভিং মেনি চিলড্রেন, জেসিকাস লাভিং, এখানে লাভিংটাই হচ্ছে সাবজেক্ট, ইজ গ্রেট। 1/3, যখন এই ফ্র্যাকশন আসে, ফ্র্যাকশন যদি কখনো আসে, ফ্র্যাকশন আসলে ভাববা ফ্র্যাকশনের কোনো মূল্য নেই। 1/3 আর 1/3 অফ যেটাই হোক না কেন, পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, এখানে আর হবে। 1/3 অথবা 1/3 অফ দ্য পেন অফ পেন্স আর রেড, যেহেতু পেন্স আছে তো এখানে আর হবে। 2/3 অথবা 3rds অফ দ্য পেন ইজ রেড, এখানে পেন যেহেতু সিঙ্গুলার তাই ইজ হবে। তার মানে ফ্র্যাকশনের কোনো মূল্য নেই, ফ্র্যাকশন মূল্যহীন। ঠিক আছে। তারপরে লেট ইউ এন্ড হি, লেটের পরে অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে লেট হিম ডু হবে। ঠিক আছে, লেট ইউ এন্ড হিম ডু দ্য সাম। 1970 সালে, তার 1970 সালে কি হতে হবে, জর্জ কেল দ্যাট ওয়াটার প্রসেস, যে 1970 সালে জর্জ কেল প্রমাণ করেছিল যে ওয়াটার ফ্রিজেস মোর কুইকলি দেন ওয়াটার। ঠিক আছে। আচ্ছা, আবার একটু চেষ্টা করে এগুলো, সরি। I started to work at 9 a.m. and finished at 4 p.m. at 2:30. I was working, had worked. এখানে হচ্ছে worked, was working, had worked, এটা হচ্ছে সঠিক উত্তর দিতে হবে। খেয়াল করে দেখো যে আমি কাজ শুরু করেছিলাম 9টায়, 4টায় শেষ করেছি, আর 2টা 3টার ভিতরে আমি তখন কাজ করছিলাম, তাই না? তার মানে বোঝা গেছে was working হবে। আমি কাজ শুরু করেছিলাম 9টায়, 4টায় শেষ করেছি, তখন আরেকটার সময় কাজ করছিলাম, I was working। তারপরে Martha was watched television at 9 p.m. last night. Watched কোনো কথা নাই, গতকাল রাতে সে টেলিভিশন দেখেছিল এই সময়। আর যদি at that time হতো তার হিসাব ভিন্ন ছিল। The flowers had bloomed before, before এর আগে past perfect খুঁজে বের করো, had bloomed, আর এখানে হচ্ছে came। Sarah and Smith loved, had loved one another, each other, after এর after, তাহলে after এর after খোঁজো, after এর হচ্ছে had been married, ওরা যেহেতু বিয়ে করেছে, পারস্পরিক বিয়ে দেওয়া হয়েছে, তার হচ্ছে had been married, আর হচ্ছে দুইজনের ভেতরে হলে হয় on another, দুইজনের ভেতরে on another, অনেকের ভেতরে হয় each other, মাথায় রেখো, অনেকের ভেতরে each other, দুইজনের ভেতরে হলে on another।
ঠিক আছে, সারান্তর এখানে হচ্ছে লাভড হবে, যেহেতু আফটার এর পরের অংশ পাস্ট পারফেক্ট আর প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট। লুক এট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্স গুলো দিকে তাকাই। রিচার্ড হ্যাজ বিন ইন কানাডা ফ্রম মার্চ টু জুন, অর্থাৎ এখানে রাইট কোনটা, রিচার্ড হ্যাজ বিন ইন কানাডা সিন্স মার্চ। আচ্ছা, রিচার্ড হ্যাজ বিন ইন কানাডা ফ্রম মার্চ টু জুন, বলছে মার্চ থেকে জুন পর্যন্ত সে ছিল, এটা কারেক্ট। আবার দেখো, রিচার্ড হ্যাজ বিন ইন কানাডা সিন্স মার্চ, এটাও কারেক্ট। রিচার্ড হ্যাজ বিন ইন কানাডা ফ্রম মার্চ টিল জুন, মার্চ থেকে এখনো পর্যন্ত, এটাও কারেক্ট। রিচার্ড হ্যাজ বিন ইন কানাডা ফর 4 months, এটাও কারেক্ট। ঠিক আছে, এক্সেপশনাল ইউজেস অফ টেন্স, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে দেখো যেগুলো ব্যতিক্রম এগুলো ডিস্টার্ব করে, তাই না? খেয়াল করো, কমন ফ্যাক্ট সাধারণ ঘটনা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, থিওরিটিক্যাল ফ্যাক্ট, কোন কন্ডিশন, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিটের ভিতরে চলে যায়। কিভাবে? কমন ফ্যাক্ট, হি ট্রাইজ, হি গোস টু স্কুল। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হি গোস টু স্কুল রেগুলারলি, এই যে অলওয়েজ, নর্মালি, জেনারেলি যেগুলো আমরা পড়ে আসছি। ইউনিভার্সাল, দ্য আর্থ মুভস অন দ্য সান, আইস ফ্লোটস অন ওয়াটার, এটা সায়েন্টিফিক। হিস্ট্রিক্যাল, শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, এগুলো একটু মনে রাখবা যে কমন ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট এবং হিস্ট্রিক্যাল ফ্যাক্ট। এই হচ্ছে ডিস্টিংশন বিটুইন ফর এন্ড সিন্স, এ তো ব্যাখ্যা করেই ফেলেছি যে ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম আর সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম। আচ্ছা, উদাহরণ দেখলে বুঝতে পারবে। ডিস্টিংশন বিটুইন ইউজেস অফ সিন্স, অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ এর আগে বলা হয়েছে প্রেজেন্ট হলে পরে পাস্ট হয়, ঠিক আছে? খেয়াল করে দেখো, ইট ইজ লং টাইম সিন্স উই মেট, এই পাশে প্রেজেন্ট হয়েছে ইট ইজ, এই পাশে পাস্ট হয়েছে। আচ্ছা, এখানে সিন্স এর আগে হচ্ছে প্রেজেন্ট হয়েছে, পরে পাস্ট হয়েছে। আচ্ছা, পাস্ট হলে পরে পাস্ট পারফেক্ট হয়, নিয়ম। নো সুনার, স্কার্সলি, হার্ডলি। দেখো, নো সুনার যদি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে দেন হয়, স্কার্সলি হচ্ছে ওয়েন হয়, আর হার্ডলি থাকলে ওয়েন অথবা বিফোর হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে? যে আমি যেতে না যেতেই সে চলে গিয়েছিল। নো সুনার হ্যাড আই গান দেন হি লেট। নো সুনার অথবা তুমি যদি স্কার্সলি দাও তাহলে ঠিক স্কার্সলি, যে স্কার্সলি হ্যাড আই গান ওয়েন হি ওয়েন্ট, ঠিক আছে? এভাবে বিফোর আফটার ব্যবহার তোমার পারবে, সমস্যা হবে না। এবার আসো ট্রান্সলেশন। আমরা বললাম যে টেন্স রিলেটেড ট্রান্সলেশন আসবে, কিন্তু ওরা ট্রান্সলেশন টেন্স রিলেটেড দেওয়ার পাশাপাশি আবার ব্যতিক্রম ট্রান্সলেশন থেকে ওরা প্রশ্ন দিবে। সেই ব্যতিক্রম ট্রান্সলেশনের ভেতরে দেখো এখানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে। মেহেরবানি করে এটাকে তোমরা একটু কষ্ট করে ট্রান্সলেট করো, দেখতে পারি কিনা। এবার কেমন ট্রান্সলেশন, তাই না? চেষ্টা করো তো। আমরা ক্লাস শেষ পর্যায়ে চলে আসছি, হ্যাঁ? ট্রান্সলেশন করে আমরা ক্লাস শেষ করব, ঠিক আছে? ট্রান্সলেশন করে আমরা ক্লাস শেষ করব। সে ঘড়ি দেখতে পারে না। দেখো, ট্রান্সলেশনের ক্ষেত্রে শব্দের সঠিক ব্যবহার। সে ঘড়ি দেখতে পারে না, এর ইংরেজি হচ্ছে হি ক্যানট রিড দি ওয়াচ। দেখো, ঘড়ি কিন্তু নর্মালি আমরা দেখি না, ঘড়ি আমরা এরকম পড়ি, ও এখন 12টা বেজে 6 বা 12টা বেজে 15, ঘড়ি আমাদের পড়তে হয়। এই জন্য আমেরিকারা খুব সচেতন যে আই উইল রিড দ্য ওয়াচ, আমি ঘড়ি দেখব। মানে রিড শব্দ ব্যবহার করবে, বাংলা অর্থ হবে দেখা, ঠিক আছে? আই উইল রিড দ্য ওয়াচ, আই উইল রিড দ্য ওয়াচ রিচ, আই উইল রিড দ্য ক্লক। আমি ঘড়ি দেখবো, ঘড়ি পড়বো না, ঠিক আছে? সো ওখানে যদি রিড ব্যবহার হয়, বাংলা অর্থে লিখবা ঘড়ি দেখা। আমার চশমা কোথায়, ইংরেজি কি বলো? আমার চশমা কোথায়? আচ্ছা, এটা না করে তোমরা লেখো তো, আমার প্যান্ট কোথায়? যে প্যান্ট তোমরা পরো, আমার প্যান্ট কোথায়? আমার প্যান্ট কোথায়, এটাকে ট্রান্সলেশন করো। আমার প্যান্ট কোথায়, এটাকে ট্রান্সলেশন করো। ওয়ার ইজ মাই প্যান্ট, তাই না? না, ওয়ার আর মাই প্যান্টস। প্যান্টে নাকি দুটো ঠ্যাং আছে, সে কারণে ট্যাং, প্যান্ট সিঙ্গুলার না, প্যান্টস হয়। ওয়ার আর মাই প্যান্টস, ওয়ার আর মাই ট্রাউজার্স, ওয়ার আর মাই গ্লাসেস, ঠিক আছে? আমার চশমা কোথায়? ওয়ার আর মাই গ্লাসেস, নট ওয়ার ইজ মাই গ্লাস। ওয়ার ইজ মাই গ্লাস মানে আমার পানি খাওয়ার গ্লাস কোথায়, ঠিক আছে? ওয়ার ইজ মাই গ্লাস বলা যাবে না, ওয়ার আর মাই গ্লাসেস। ওয়ার আর মাই প্যান্টস, শর্টস, জিন্স, প্যান্টস, হেডফোনস,
এটা প্লুরাল, ঠিক আছে? হেডকোয়ার্টার্স, ওয়ার আর মাই হেডফোনস। মাথায় রাখো, তোমরা তো এখন হেডফোনে ক্লাস করে থাকো, হ্যাঁ? ওয়ার আর মাই হেডফোনস, আমার হেডফোন কোথায়? ওয়ার আর মাই ট্রাউজার্স, ওয়ার আর মাই সিজার্স, সিজার্স মানে কাঁচি। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, তাই না? তোমার বাবা কি করেন? তোমার বাবা কি করেন? কি করেন, কি করেন, অথবা তোমার বাবার পেশা কি? তোমার বাবার পেশা কি? পেশা কি এর ইংলিশ হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার। হোয়াট ইজ ইউর, মেডিকেল পরীক্ষায় প্রশ্ন আসছিল, হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করেন বা তোমার বাবার পেশা কি? হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার মানে তোমার বাবার পেশা কি বা তোমার বাবা কি করেন। ভাবা যায় কি সুন্দর। তারপর দেখো, নবাব কবি কবিতা মুখস্থ করলো। এর ইংলিশ নবিতা লার্ন দ্য পোয়েম বাই হার্ট। কবিতা মুখস্থ হচ্ছে কবিতা হৃদয় দিয়ে অঙ্গম করতে, লার্ন দ্য পোয়েম বাই হার্ট, ঠিক আছে? মুখ এ করবা। ছাত্ররা পরীক্ষা দেয়, এর ইংলিশ হচ্ছে দ্য স্টুডেন্টস এই দেয়ার ইংলিশ হচ্ছে টেক দি এক্সাম। মাথায় রাখবা, শিক্ষকরা পরীক্ষা নেয়, এর ইংলিশ দ্য টিচার্স গিভ দ্য এক্সাম। শিক্ষকরা পরীক্ষা নেয়, আসলে শিক্ষকরা পরীক্ষা দেয়, তাই না? দ্য টিচার্স গিভ দ্য এক্সাম আর দ্য স্টুডেন্টস টেক দি এক্সাম। বাংলা হচ্ছে উল্টা, ছাত্ররা পরীক্ষা দেয়, দ্য স্টুডেন্টস টেক দি এক্সাম, আর শিক্ষকরা পরীক্ষা নেয়, দ্য টিচার গিভ দ্য এক্সাম। আমার অনেক কাজ আছে, I have much work today, ঠিক আছে? আমার অনেক কাজ আছে, I have much work today. I have much work, আমার অনেক কাজ আছে। সামি হাসতে হাসতে বাড়ি গেল, সামি went home laughing, হাসতে হাসতে, সামি হাসতে, এটা পরীক্ষায় আসে প্রায়। তাহলে আমি মনে করে এরকম যে আমি হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম, আই ওয়েন্ট হোম ওয়াকিং। আমি পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম, আই স্লেপ্ট রিডিং, ঠিক আছে? আমি গাইতে গাইতে ক্লাস করলাম, আই কন্ডাক্টেড দ্য ক্লাস সিঙ্গিং, ঠিক আছে? এইভাবে। জেসিকার ওজন বে, আমি তোমার প্রতীক্ষায় আছি, আই অ্যাম অ্যাওয়েটিং ইউ, আই অ্যাম অ্যাওয়েটিং ইউ। প্রিয় ভাইরা, ওয়েটিং আর অ্যাওয়েটিং এর একটা পার্থক্য আছে। I'm waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করছি, আর I am awaiting you, আমি তোমার প্রতীক্ষায় আছি। আমি চুল কাটাবো, I will have my hair cut, I will have my hair cut। এটা না পজিটিভ নিউ, মেয়েটি যতই পড়ে ততই ভরে। ইংরেজি দেখো, the more she reads, the more she forgets। এই যে she আছে, sheর কারণে মেয়ে, the more she reads, the more she forgets। মেয়েটি যতই পড়ে ততই ভুলে, the more she reads, the more she forgets। এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম ধরনের ট্রান্সলেশন, পরীক্ষায় এই ব্যতিক্রমগুলো দেয়, আর নর্মাল যেগুলো দেয় সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, মানে বিশেষ করে টেন্সে নিয়ে। তাহলে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এইগুলো তোমরা একটু করবা, যে দেখলে বিশ্বাস হবে গাড়ি চলে না, আমি তোমাকে হাঁটাই, বেড়াই দুটি পড়ে, এটা তোমরা তোমাদের কাজ, ঠিক আছে? আমরা ক্লাস একেবারে শেষ। প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, ছোট ভাই এবং বোনেরা, টেন্স থেকে একটু সামারি করে দেই। নর্মাল নিয়ম অনুসারে টেন্সের প্রথম কাজ বেসিক্সটা বুঝে নিবা, ঠিক আছে? বেসিক্স অর্থাৎ ওই যে এই যে করেছে, সময় ধরে করছে, করেছিল করলো, সময় ধরে করছিল, করবে করে থাকবে, সময় ধরে করে থাকবে, এবং আর স্ট্রাকচার গুলো জানবে। এরপর কাজ হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই টেন্স রিলেটেড পড়ে শেষ করবে, কম্পিটিটিভ এক্সাম বই থেকে পড়লে হবে বিগত সালের প্রশ্নগুলো, ঠিক আছে? দেখবে কোথায় যদি বেঁধে যাও ডিসকাশন গ্রুপে জানাবে, ঠিক আছে? এরপর আসো সিকোয়েন্স অফ টেন্সটা ভালো করে বুঝবে, যে টেন্সে যদি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হয় বা কন্ডিশন সেন্টেন্স হয়, তাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশ কোন কোন টেন্স হয়, এবং ভেতরে যে ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ এগুলো থাকলে কি হয়। এরপর আইডেন্টিফিকেশন অফ টেন্স, টেন্স সঠিক চিনতে পারবো, ওরা জিজ্ঞাসা করবে নিচের কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফর সিন্সের ব্যবহার, আফটার ফিউচারের ব্যবহার, এবং এর প্র্যাকটিস। বিশেষ করে হচ্ছে টেন্স রিলেটেড 2-300 প্রশ্ন পড়ে শেষ করবে, ঠিক আছে? এটা হবে তোমাদের কাজ। তোমাদের আবারও বলছি, যদি শুধু তোমরা কম্পিটিটিভ এক্সাম বইটা দেখো, ওখানকার যে মেমোরি অংশটা আছে,
আমার নতুন করে প্র্যাকটিস শিট না দিলেও প্রথম কাজ বিগত সালের প্রশ্নগুলো পড়ে শেষ করা। এরপর ওখানে যে লিস্টগুলো দেওয়া আছে, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামে যে লিস্টগুলো দেওয়া আছে, স্পেলিং, ট্রান্সলেশন, ভোকাবুলারি, তারপর হচ্ছে প্রেপোজিশন, অ্যান্টোনিম, সিনোনিম, গ্রুপ ভার্ব, এগুলো আল্লাহর রাস্তায় এখন থেকে পড়ে শেষ করে ফেলো। এটাই মনে করো প্র্যাকটিস শিট, ঠিক আছে। আর আমি আর একটু করে কিছুদিন পরে তোমরা এগুলো শেষ করার পরে হাই ইয়েল্ড বেছে বেছে তোমাদেরকে দিয়ে দেবো। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মেমোরি পার্ট। তোমার এখন কাজ হচ্ছে মেমোরি পার্টের বিগত সালের প্রশ্ন পড়া এবং কম্পিটিটিভ এক্সাম থেকে ওই লিস্টগুলো পড়ে ফেলা, ঠিক আছে। মেমোরি অংশ তোমার আসলে মুখস্থ করতে হবে, আমরা কিছু নিনজা টেকনিক তোমাদের সেগুলো চেষ্টা করব। তাহলে পার্টস অফ স্পিচ আর টেন্স, এই দুটো বিষয়ের উপরে আমরা তোমাদেরকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কবে পরীক্ষা নিচ্ছি জানাবো। আর ডিসকাশন গ্রুপে অ্যাক্টিভ থাকবে। তবে হতাশার কথা যারা বলবে আমি কি তাদের সাথে নাই, ঠিক আছে। হতাশ যারা, এদের সাথে আল্লাহর রহমতও থাকে না, কারণ আল্লাহ নিজে নিষেধ করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। তো তোমরা আল্লাহর বান্দা, মানে সে আল্লাহর বান্দা হয় কেন সেজদাগুলোর ভিতরে আল্লাহকে বলো না? অবশ্যই বলবে ইনশাআল্লাহ। যখন সেজদা দিবে তখন অবশ্যই অবশ্যই আল্লাহকে বলবে যে রব্বুল আলামিন আমার বাবা মার স্বপ্নকে পূরণ করো, আমি সমাজের একজন ভালো সুপ্রতিষ্ঠিত সম্মানিত ব্যক্তি হতে চাই, আমার মর্যাদা তুমি বাড়াও। অ্যাডমিশন টেস্টের সময়টা আসলে নিজেকে ভারসাম্যপূর্ণ রাখাটা খুব জরুরি। যদিও তোমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকে ক্লাস করতে হয়, ঠিক আছে, থাকো, কিন্তু ওয়েস্ট করা না, নিজেকে কন্ট্রোল করা। যদি 3টা মাস তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো, আমরা বলি মজা করে তোমার সারাটা জীবন হবে ঈদের দিন, ঠিক আছে। তোমার বিশ্ববিদ্যালয়ে পড়া, ক্যাম্পাসে ঘরে, একটু ভাবো তো, নিজেকে কল্পনা করো যে তোমার ঘাড়ে একটা ব্যাগ, দুই পাশে বন্ধু আছে, অনেক বান্ধবী আছে তোমার, সবাইকে নিয়ে তুমি ক্যাম্পাসে হাঁটতেছো, তুমি হচ্ছে বস। এখন তুমি এসিএস এর একটা হুডি পরেছো, এসিএস এর একটা টি শার্ট পরেছো, একটা জার্সি পরেছো, পরে হাঁটতেছো, বা তুমি এসিএস এর ক্লাস নিতে এসেছো, কেমন লাগবে বলো তো? হ্যাঁ, আমরা কি খুব আহামরি খুব ভালো কিছু পড়াই? তা তো না। কিন্তু ওই যে ডেজিগনেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, ঠিক এই কারণে তোমাদের কাজ হচ্ছে যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো তখন তোমাদের অটোমেটিক ডিমান্ডটা বেড়ে যাবে। মানে একটা লেভেলের একটা ডেজিগনেশন, একটা লেভেলের একটা মানে জাস্ট ট্যাগলাইন তোমার দরকার। তখন তুমি যা করবা ওটাই জুস, যা খাবা ওটাই জুস। তো অ্যাডমিশন টেস্টের এই সময়টা নিজেকে খুব ব্যালেন্স রাখাটা খুব জরুরি, নিজেকে ভারসাম্যপূর্ণ রাখতেই হবে। এই ভারসাম্যপূর্ণ রাখার জন্য তোমার বিশেষ করে 3টা কাজ করতেই হবে। নাম্বার 1, রুটিন মেনে পড়তে হবে। রুটিন তোমাকে করতেই হবে। মানে দিনের ভিতর ক্লাস থাকে কয়েক ঘন্টা, আর বাকি সময় পড়া। তো বাকি সময় যদি দিনে 3টা সাবজেক্ট পড়ো, ইংলিশ, বাংলা, তো যদি এরকম হয় যে ফিজিক্স পড়লা সকালবেলায়, সকাল থেকে দুপুর, বিকাল থেকে সন্ধ্যা তুমি জিকে পড়লা, সন্ধ্যা রাত থেকে রাত পর্যন্ত তুমি কেমিস্ট্রি পড়লা, তো 3টা সাবজেক্ট পড়লা। তো পড়ার সাথে সাথে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করা, কোশ্চেন প্র্যাকটিস করা, এটা হচ্ছে বাস্তব। তাহলে রুটিন মেনে না পড়লে কিন্তু পড়া হবে না, দিস ইজ ফার্স্ট। 2 নম্বর হচ্ছে নিজেকে ব্যালেন্স রাখতে হবে। মানে নিজেকে ব্যালেন্স রাখতে হবে এরকম যে ভারসাম্যপূর্ণ, সেটা হচ্ছে এরকম আল্লাহর সাথে যোগাযোগ করতে হবে, সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করতে হবে, সেজদা দিতে হবে। আর 3 নম্বর বলবো তোমার বাবা মার কাছে দোয়া চাইতে হবে। 3টা কাজ, হ্যাঁ, নিজেকে ভারসাম্য রাখার। 1 নম্বর রুটিন মেনে পড়া, 2 নম্বর আল্লাহর কাছে বলা, 3 নম্বর বাবা মার কাছে দোয়া চাওয়া। তোমার অ্যাডমিশন চান্স নিশ্চিত হতে হবে, হবেই। মানে তোমার বাবা মা তোমাকে দোয়া করবে, তোমার চান্স হবে না, এটার কোনো বিধানই নাই। মানে তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে আর আল্লাহ তোমাকে দিবেন, এটা হতেই পারে না। কিন্তু এই কনফিডেন্স, কিন্তু তোমাদের মাঝে সাঝে দেখা যায় হতাশাজনক কথা, ইংলিশে পারতেছি না, এই করতেছি না। না, এখন কেন সব পেরে যাবে, সব কেন পারতে হবে? ইংলিশে যদি মনে করো 50% আনসার করতে পারো, তাহলে ভাববা তোমার স্ট্যান্ডার্ড লেভেলে আছো। আর ফাইনাল পরীক্ষা সবসময় সহজ হয়, এটা মাথায় রাখবে। কঠিন প্রস্তুতি, সহজ পরীক্ষা ঝামেলা হয়। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রস্তুতির ভেতরে থাকা পরীক্ষাগুলো অংশগ্রহণ করবা, নিজেকে যাচাই করবা, ঠিক আছে। আল্লাহর কাছে দোয়া করো। আমরা তোমাদের জন্য অবশ্যই দোয়া করেছি। আমি ভাইয়া রিসেন্ট হজ করতে গিয়েছিলাম, ওমরাতে তোমাদের জন্য হাজরে আসওয়াদ ধরে দোয়া করেছি, আমার ছোট ভাইয়া আপুদের জন্য। নিশ্চয়ই তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, আমি তোমাদের খাস করে দোয়া করছি। এবং তোমাদের আরো প্রায় 10টা লেকচার দিব, এই 10টা লেকচারের ভিতরে ইংলিশের আদ্যপন্ত সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহর রহমত তোমাদেরকে অবারিত তোমাকে ঘিরে রাখুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, ভালো থাকুক তোমাদের বাবা মা, ভালো থাকুক দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।